বারবার ব্যথায় কুকিয়ে উঠছে অনু। ধবধবে সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্ত লেগে গেছে, কিন্তু তাতে বিন্দুমাত্র ভুরুক্ষেপ দেখাচ্ছে না নির্ঝর। সে তার নিজের কাজে ব্যস্ত। নির্ঝরের প্রত্যেকটা স্পর্শে কেবল রাগ ক্ষোভ মিশে রয়েছে, একটুও ভালোবাসেনি। অসহ্য যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে অনু। অনুর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আজই নির্ঝরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে অনুর। অনুর মা বাবা বেশ বেছে বেছে একমাত্র মেয়ের জন্য পছন্দ করেছে নির্ঝরকে। তারপর ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বিয়ের প্রথম রাতেই স্বামীর এমন ভয়ঙ্কর রূপ কিছুতেই মানতে পারছে না অনু। বড্ড কষ্ট হচ্ছে, বড্ড বেশি, বড্ড বেশি। রাতের প্রায় শেষের দিকে নির্ঝর ক্লান্ত হয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু অনুর চোখে ঘুম নেই। স্মৃতির আঙিনায় বারবার উকি মারছে কেউ একজন। নিজেকে নির্ঝরের বাহুবন্ধন থেকে মুক্ত করে কোনো রকমে একটা ওড়না পেঁচিয়ে বাথরুমে চলে যায় অনু। শাওয়ারটা ছেড়ে দিয়ে ইচ্ছে মতন কান্না করতে থাকে। যদি না সায়ন অনুকে এভাবে একা ফেলে না যেত, তাহলে নির্ঝর নামের এই মানুষটা কখনোই তার জীবনে আসতো না। আর না কখনোই এইভাবে নিজের স্বামীর কাছে। কথাগুলো ভাবতেই অনুর দু চোখ ভিজে ওঠে। অনু কোনো রকমে শাওয়ারটা শেষ করে অজু করে বেরিয়ে আসে। বিছানার দিকে চোখ পড়তেই দেখে নির্ঝর ঘুমে আচ্ছন্ন। গায়ে কাঁথাটা টেনে দিয়ে জায়নামাজ আর কোরআন শরীফটা বুকে নিয়ে ঘরের এক কোণে চলে যায়। প্রথমে কয়েক পাতা কোরআন পড়তেই বাইরে আজানের ধ্বনি কানে আসে। তারপর নামাজ। অনু নামাজ শেষ করে পাশ ফিরতেই চোখ যায় তার ঠিক পাশেই সাদা ধবধবে পাঞ্জাবি পরে নামাজে বসে আছেন তার স্বামী নির্ঝর। এতক্ষণ নামাজে এত মগ্ন ছিল যে পাশে কেউ আছে সেদিকে খেয়ালই ছিল না। নামাজ শেষ করে অনু উঠে দাঁড়াতেই নির্ঝর উঠে দাঁড়ায়। তারপর অনুকে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। কাছে টেনে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর ধপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। ঘটনাটা আকস্মিকভাবে ঘটায়, সবই অনুর মাথার উপর দিয়ে যায়। কই, এই ছোঁয়ায় তো কোনো ঘৃণা নেই। যা আছে তা হলো ভালোবাসা। তাহলে রাতের ছোঁয়ায় কি ছিল? অনু অবাক হয়ে অপলক তাকিয়ে আছে নির্ঝরের দিকে। সে সোফায় গিয়ে একটা বালিশ জড়িয়ে চোখ বন্ধ করে আছে। কি নিষ্পাপ মুখটা! বিয়ে থেকে শুরু করে এতটা সময় নির্ঝরের সাথে থাকলেও লোকটাকে ভালো করে দেখা হয়নি অনুর। আসলে হৃদয়ের মাঝে কেউ লুকিয়ে থাকলে কি আর কারোর দিকে চোখ যায়? হঠাৎই অনুর চোখ যায় বিছানার দিকে। বিছানায় বেশ কিছু জায়গায় রক্তের দাগ স্পষ্ট। অনুর চোখে আবার জলে ভিজে যায়। এরকম একটা লোকের সাথেই তাকে কাটাতে হবে জীবনের বাকি রাতগুলো। শাড়ির আঁচলটা ঠিক করো। এভাবে শরীর দেখিয়ে আর যার মন পাও না কেন আমার মন পাবে না। কথাটা বলেই ঘরের দিকে পা বাড়ায় নির্ঝর। সেই ভোর রাত থেকেই অনু বারান্দায় দাঁড়িয়ে আছে। ভোরের আকাশ অনেক দিন দেখা হয় না। সকালে রক্তিম সূর্য আর কিচিরমিচির পাখির গান, হালকা বাতাস। অনেকদিন পর এভাবে খোলা আকাশ দেখতে বড্ড ভালো লাগছিল অনুর। সারা রাতে হৃদয়ে যে ঝড় শুরু হয়েছিল তার অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। মৃদু বাতাসে শাড়ির আঁচলটা বুক থেকে একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল। ব্যাস, তা দেখেই নির্ঝরের এমন মন্তব্য। ভুল করেই তো সরে গেছে, ইচ্ছে করে তো আর দেখিয়ে বেড়াচ্ছি না। আমি কি তেমন মেয়ে নাকি? স্বামী তো, পরপুরুষ তো আর নয়। এমন করে বলার কি আছে? কি নোংরা মানুষ আর কি নোংরা চিন্তা ভাবনা তার! ছি! এভাবে কি দেখছেন? অনু একটু পেছাতেই নির্ঝর অনুর হাত ধরে এক টানে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর নির্ঝর নিজেই অনুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। অনু হঠাৎ ধাক্কায় টাল সামলাতে না পেরে দুম করে গিয়ে খাটের কোনায় বাড়ি খায়। কপালে একটু লাগলেও কাটেনি, তবে ব্যথা করছে। এতক্ষণে নির্ঝর ঘর থেকে বেরিয়ে গেছে। অনু বরফের মতন সেখানেই জমে গেছে। কি হচ্ছে তার সাথে এসব? আচ্ছা, যদি সায়ন আমাকে এভাবে একা ফেলে চলে না যেত, যদি বিয়েটা সায়নের সাথে হতো, তখনই কি এরকম কিছু ঘটতো? হয়তো না। তবে সে তো চলে গেছে। চলে যাবে কেন? পালিয়ে গেছে। এসবের মাঝে আমাকে একা ফেলে পালিয়ে গেছে, নাকি কেউ তাকে দূরে সরিয়ে দিয়েছে? কিছুক্ষণ চুপচাপ কান্না করার পর নিজেকে গুটিয়ে নিয়ে নিচে নামে। এখন সবকিছু মেনে নিতে হবে, স্বামী বলে কথা। বৌভাতের অনুষ্ঠান শেষে সবাইকে বিদায় দিয়ে অনু ঘরে চলে আসে। পোশাক পাল্টে বেশ আয়েশ করে বিছানায় বসতেই নির্ঝরের আগমন ঘটে।
নির্ঝরকে এগিয়ে আসতে দেখে অনু দুম করে দাঁড়িয়ে যায়। একটা ছোট্ট ঢোক গিলে বলতে শুরু করে। দেখুন মিস্টার চৌধুরী, আপনার সাথে আমার অনেক জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি অন্য কাউকে ভালোবাসতাম, আর এখনো বাসি। কথাগুলো আপনাকে কালই বলতাম, কিন্তু আপনি তো আপনার কাজে না স্বামীগিরি ফলাতে ব্যস্ত ছিলেন, তাই বলার সুযোগটাই হয়ে ওঠেনি। কিন্তু শুনে রাখুন, যেদিন সে ফিরে আসবে সেদিন আমি। বাকি কথা বলার সুযোগ হয়নি অনুর। নির্ঝর অনুর চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে নেয়, তারপর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু বারবার হাত পা ছুটছে, কিন্তু কিছুই করার উপায় নেই। অনু দুহাতে নির্ঝরকে সর্বশক্তিতে ধাক্কা দিতেই নির্ঝর পেছনে সরে যায়। আপনি কি চান বলুন তো? এভাবে বারবার জোর করছেন কেন? যদি এতই শরীরের নেশা হয়ে থাকে তাহলে পতিতাপল্লী গেলেই পারতেন। কেন আমার আর সায়নের মাঝে এলেন? নির্ঝর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। তুমি তার কাছে যেতে চাও যে তোমার সবটা চায় না, কিন্তু তার কাছে যেতে চাও না যে তোমার ভালো মন্দ সবটা চায়। কথাগুলো বলেই নির্ঝর বিছানা থেকে একটা বালিশ ঢিল মেরে অনুর দিকে ছুড়ে দেয়। অনু বালিশটা হাতে নিয়ে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর কোনো কথা হয়নি দুজনের মাঝে। সন্ধ্যার দিকে নিয়ম মতন অনু এবং নির্ঝর অনুর বাবা মার বাড়িতে আসে। বাড়িতে এসে অনু ছাদের এক কোণে চুপটি মেরে বসে আছে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। এরকম কিছু হবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। বারবার সায়নের কথা মাথায় ঘুরছে। কই, ভালো তো তোমায় কম বাসেনি, তাহলে এভাবে অভিমান করে ছেড়ে চলে গেলে কেন? অনু সেখানেই ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিনও অনু সায়নের সাথে কথা হয়েছিল। সায়নের কথা মতে সে রাতের মাঝামাঝি সময় বাড়ির পেছন দিকটায় অপেক্ষা করবে অনুর জন্য, তারপর অনুকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে। অনু এসেছিল, সারা রাত অপেক্ষা করেছে সায়নের জন্য, কিন্তু সে তো আসেনি। তারপরের দিন নির্ঝরের সাথে বিয়ে হয়ে যায় অনুর। কথাগুলো মনে পড়তেই অনু হাউমাউ করে কাঁদতে শুরু করে। এভাবে কত সময় কেটেছে জানা নেই অনুর। অনু যখন চোখ খোলে তখন বেশ রাত হয়ে গিয়েছে। নির্ঝর বালিশে হেলান দিয়ে একটা ডায়েরিতে কিছু একটা লিখছিল, আর অনু নির্ঝরের বুকের ওপর শুয়ে আছে, একেবারে নির্ঝরকে জাপটে ধরে। অনু ধরফর করে উঠে দাঁড়ায়, এদিক সেদিক চোখ বুলায়। না, এটা তো তার ঘর নয়। এই ঘরটার সাথে অনুর ঘরের কোনোই মিল নেই। মিস্টার চৌধুরী, আমাকে কোথায় এনেছেন? নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দেয়। যেদিন আমি তোমার নাম নিয়ে 3বার কবুল বলি, সেদিনই তোমার পায়ে এক অদৃশ্য শিকল পরিয়ে দেই। আর যখন তুমি আমার নামে 3বার কবুল বলো, সেদিনই তুমি নিজে নিজেই সেই শিকল পায়ে বেঁধে নাও। অর্থাৎ তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ তোমার অস্তিত্ব এখন আমাতেই বন্দী। আমি যে তোমার স্বামী। অনুর চোখ বেয়ে আবার বৃষ্টি নামে। নির্ঝর উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। অনু ভালো করে তাকিয়ে দেখে এটা নির্ঝরের ঘর। নির্ঝর তাকে আবার এ বাড়িতে নিয়ে এসেছে। সকালেই তো অনু ঘরটাকে বিদায় জানিয়ে বেরিয়েছিল, আবার ফিরতে হলো এই ঠিকানায়। বিকেলে অনুকে অনেক খোঁজাখুঁজির পর যখন অনুর দেখা মিলছে না, তখন অনুর বাবা মায়ের মুখ শুকিয়ে যায়। তাদের ধারণা বোধহয় তাদের একমাত্র মেয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু নির্ঝর কি মনে করে ছাদে চলে যায়। ছাদে যেতেই চোখ পড়ে অনুর দিকে। অনু ছাদের দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে। নির্ঝরের বুক ধুক করে ওঠে। অনু কিছু করে বসলো না তো? অনুর কাছে যেতেই দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। নির্ঝর একটা স্বস্তির শ্বাস ফেলে অনুকে কোলে তুলে নেয়। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, অনুকে কোলে নিয়ে হাঁটা ধরে বাড়ির দিকে। শ্বশুরবাড়ির সবার কথা অগ্রাহ্য করে নির্ঝর অনুকে নিয়ে বাড়িতে চলে আসে। কান্নাকাটির ফলে অনুর বেশ মাথা ধরেছে, তাই অনু কথা না বাড়িয়ে বালিশ নিয়ে উঠে আসে। তার জায়গা যে এই ঘরের মেঝেতে। নির্ঝর বারান্দায় বসে একটা সিগারেট ধরাচ্ছে। অনু কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝরের পাশেই ছাই হয়ে পড়ে আছে সায়ন আর অনুর চিঠিগুলো। তাদের মাঝে লিপিবদ্ধ কিছু ভালোবাসা। অনু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে হুঁশ নেই। মেয়েটা বেঘোরে ঘুমোচ্ছিল, কিন্তু নির্ঝরের চোখে ঘুম নেই। ভালোবাসা নামক আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নির্ঝরের হৃদয়। সকালের সূর্যের আলো পড়তেই অনু ধরফড়িয়ে উঠে যায়। বিছানায় এদিক সেদিক তাকাতেই দেখে নির্ঝর নেই। কোনো রকমে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে যায় সে। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিল অনু। হঠাৎই
কাঁধে কারো গরম নিঃশ্বাসে অনুর হুঁশ ফিরে। অনু কারেন্ট শক খাওয়ার মতন দূরে ছিটকে পড়ে। নির্ঝর অবাক চোখে তাকিয়ে আছে। অনু ছলছল চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। আপনি কেন বোঝেন না? আমি আপনাকে চাই না। আপনার প্রত্যেকটা স্পর্শ আমার কাছে বিষের মতো। নির্ঝর চোখ মুখ শক্ত করে উত্তর দেয়, সে তুমি চাও বা না চাও, তুমি আমার, শুধুই আমার। এটা বলে নির্ঝর রেগে ওখান থেকে চলে যায়। অনু অতীতের কথা ভাবতে থাকে। সেদিন অনু শায়নের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারপর নির্ঝরের সাথে অনুর বিয়ে ঠিক করা হয়। এ বিয়েতে অনুর কোনো মত ছিল না। বাড়ির সবাই একরকম বেঁধে ধরে অনুকে বিয়েটা দেয়। অবশ্য বিয়ের 2 দিন আগে অনু শায়নের সাথে কথা হয়। শায়ন অনুকে নিয়ে পালাতে চায়। বিয়ের আগের দিন অনু শায়নের বলা ঠিকানায় চলে তো আসে, কিন্তু শায়ন আসে না। অনু সারা রাত সেখানে অপেক্ষা করে, কিন্তু শায়ন আসে না। পরের দিন ভোরবেলা অনুর ভাই অনুকে খুঁজে নিয়ে এসেছিল। তবে ইতিমধ্যেই সারা বাড়ি কথাটা ছড়িয়ে পড়েছে কনে নাকি পালিয়েছে। তবে এই গুজবে নির্ঝরের সাথে বিয়েটা ভাঙেনি। শায়নের হঠাৎ পরিবর্তনের কারণটা অনুর আজও অজানা। তার ধারণা হয়তো এর পেছনে তার ভাইয়ের কোনো হাত আছে। সে যে শায়নকে দুচোখে সহ্য করতে পারে না। তার নাকি প্রথম থেকেই নির্ঝরকে পছন্দ। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রায় রাত গড়িয়ে ভোর হতে চলল। নির্ঝরের কোনো খবর নেই। অনুর মনে শুধু একটা কথাই ঘুরছে। এই লোকটা বারবার কি বলতে চাইছে? এটা কি? অনু বারান্দায় পায়চারি করছে। এমন সময় বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ভেতরে ঢুকছে। এটা নির্ঝরের গাড়ি। অনু উকিঝুঁকি মারতেই দেখে গাড়ির ড্রাইভিং সিটে একটা মেয়ে বসা। মেয়েটা নিজে গাড়ি থেকে নেমে নির্ঝরকে দরজা খুলে দেয়। নির্ঝরের ডান হাতে ব্যান্ডেজ। মেয়েটা নির্ঝরকে ধরে ধরে ভেতরে নিয়ে আসছে। নির্ঝর কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই দৃশ্য দেখে অনুর কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল। অনু ছুট লাগায় দরজা খুলতে। অনু মেয়েটাকে ঘুরে ঘুরে দেখছে। কোথায় যেন দেখেছিল মেয়েটাকে, কিন্তু কিছুতেই মনে আসছে না। অনু রেগে বলতে থাকে, আপনার মতো চরিত্রহীন লোককে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। কথাগুলো বলেই অনু ঘর থেকে বেরিয়ে যায়। নির্ঝর আর সিমি দুজনেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। সিঁড়ির সামনে অনু দাঁড়িয়ে আছে। নির্ঝরের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে অনুর খুব ইচ্ছা করছে একবার নির্ঝরের কাছে এগিয়ে যেতে, কিন্তু নির্ঝরকে ওই মেয়েটা আর নির্ঝরের মা এমনভাবে ঘিরে রেখেছে যে অনু চাইলেও যেতে পারছে না। কেমন একটা সংকোচ কাজ করছে। একটু পরেই নির্ঝর মেয়েটার হাতে ভর করে উঠে দাঁড়ায়। তারপর এগিয়ে আসে সিঁড়ির দিকে। অনু ভেবেছিল নির্ঝর হয়তো তার কাছে এগিয়ে আসছে, কিন্তু একই কাণ্ড। নির্ঝর সে নতুন মেয়ের হাত ধরে ঘরে চলে গেল। অনুর দিকে একবার তাকালো না। তার পাশে যে একটা প্রাণী তার দিকে কৌতূহলের দৃষ্টিতে অপেক্ষা করছে, সেদিকে নির্ঝরের খেয়ালই নেই। নির্ঝর দিব্যি ঘরে চলে যায়। অনু পেছন পেছন ঘরে গেল। কি সর্বনাশ, ঘরের দরজা বন্ধ করে রেখেছে। অনুর রাগে গা জ্বলছে। প্রথম দিনই বুঝেছিলাম এই লোকের চরিত্রের সমস্যা রয়েছে। না হলে কেউ প্রথম দিনই নিজের বউকে জোর করেই অনুর গায়ের সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগলো। এই যে মিস্টার চরিত্রবান স্বামী, এবার দরজাটা খুলুন, আমিও দেখি আপনার ভালোবাসার বাহার। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। অনু তো দরজা ধাক্কিয়েই যাচ্ছে। লাথি ঝাঁটা কিছুই বাকি রাখেনি। পারলে তো কখনই ভেঙে ফেলতো। কি হলো? ভেতরে কি এমন লীলা খেলা চলছে যে দরজা বন্ধ করতে হয়? অনু বারবার দরজা ধাক্কাচ্ছে। একটু পর সিমি দরজা খুলে দেয়। সিমি হলো সেই মেয়েটি। অনু রাগের দৃষ্টিতেই সিমিকে এক পলক দেখে নেয়। সিমি মুচকে হেসে অনুকে বলে, কেমন আছো মিসেস চৌধুরী? অনু সিমির কথায় উত্তর না দিয়ে সিমিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে চলে যায়। অনু নির্ঝরকে কথাগুলো বলেই দমদম করে বেরিয়ে আসে ঘরের বাইরে। এসে ছুট লাগায় ছাদে। আজকে জ্যোৎস্না রাত। অনুর বড্ড ইচ্ছা ছিল বরের সাথে জ্যোৎস্না বিলাস করবে। বর মানে তো সায়ন, কিন্তু অনু হাউমাউ করে কেঁদে দেয়। অনু ইচ্ছে মতন কাঁদছে, কিন্তু কার জন্য কাঁদছে সেই? শায়নের জন্য নাকি 2 দিনের স্বামীর জন্য? উত্তরটা অনু নিজেও জানে না, কিন্তু সে কাঁদছে, প্রচুর কাঁদছে। একটু পরেই কেউ একজন ধীর পায়ে অনুর দিকে এগিয়ে আসে। অনুর কাঁধে হাত রাখতেই অনু বেশ ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। বাবা গো! কি হলো, ভয় পেলে বুঝি? নির্ঝর অনুর দিকে তাকে মুচকি হাসি দেয়। অনু নির্ঝরের দিকে তাকে ভেঙচি কেটে দেয়। তাহলে শেষ হলো আপনার লীলা খেলা? কি বলছো এসব? বন্ধ দরজার পেছনে কি হয় তার আমাকে বোঝাতে হবে না।
অনু, তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয়। চুপ করুন, আপনার চরিত্র সম্পর্কে আমাকে বোঝাতে আসবেন না। অনু, তোমার কি হিংসা হচ্ছে? নির্ঝর হাতের একটা আঙুল দিয়ে অনুর ঠোঁট জোড়া বন্ধ করে দেয়। নির্ঝর ধীর পায়ে অনুর একদম কাছে চলে আসে, এক হাত চেপে ধরে অনুর বুকের সাথে, তারপর কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। অনুর কেমন কেমন লাগছে। নির্ঝর আবার সিমি নামের মেয়েটার সাথে পরকে জড়ালো না তো? বলা তো যায় না, লোকটা তো এমনিতেও চরিত্রের সমস্যা আছে। ছাদ থেকে ঘরে ফিরে এসে বিছানার এক পাশে পা ঝুলিয়ে বসে রয়েছে অনু। নির্ঝরের কোনো খবরই নেই। সে সিমির সাথে দেখা করতে গেছে সিমির ঘরে। মেয়েটা নাকি এই বাড়িতেই থাকবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্ঝর ঘরে ফেরে। অনু একই ভঙ্গিতে বসে আছে। নির্ঝর অনুর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কি হলো, ঘুমাবে না? অনু একবার নির্ঝরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। কি হলো? দেখুন মিস্টার চৌধুরী, আমি যেমন আপনার কোনো বিষয়ে নাক গলাচ্ছি না, তেমনি আপনিও আমার বিষয়ে আপনার নাক ঢোকাবেন না। হাহ, মানে? অনু তেলেবেগুনে জ্বলে উঠল। ঢং! এতক্ষণ যেখানে ছিলেন সেখানেই থাকুন না। শুধু শুধু এখানে এলেন কেন? এলেনই যখন আমাকে নিয়ে পড়লেন কেন? ঠিক আছে। নির্ঝর উঠে গিয়ে দরজার কাছে চলে যায়। অনু রাগে ফুঁসছে। মিস্টার চৌধুরী, আপনি সত্যি একজন চরিত্রহীন পুরুষ। আপনার যদি ওই মেয়ের সাথেই বিশেষ কিছু ছিলই, তাহলে শুধু শুধু আমাকে সায়নের থেকে আলাদা করলেন কেন? নির্ঝর থপ করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর অনুর কাছে এগিয়ে এসে অনুর হাতের কবজি টেনে তোলে। সব কথায় সায়ন স্মরণ করো কেন? লজ্জা করে না অন্যের বউ হয়ে পরপুরুষের নাম নিতে? না করে না, কারণ আমি কোনোদিন আপনাকে... কথার মাঝখানে অনু কেঁদে দেয়। নির্ঝর অনুর হাত ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা ধরে। আজকাল অনুকে নিয়ে নির্ঝর বড্ড বেশি দ্বিধাদ্বন্দ্বে আছে। নির্ঝরের ধারণা ছিল অনু হয়তো একটু একটু করে নির্ঝরের কাছে আসবে, ভালো হয়তো বাসবে। কিন্তু যত দিন যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। সায়ন নামটা যেন কেউ অনুর হৃদয় একেবারে খোদাই করে লিখে দিয়েছে। নির্ঝর একটা সিগারেট ধরায়, তারপর ডুব দেয় অতীতে। সেদিন ছিল শুক্রবার। নির্ঝর যখন বুয়েটে চান্স পেল, তখন এই দীর্ঘ অ্যাডমিশন নামক জার্নির ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পাড়ি জমায় সমুদ্র সৈকতে। নির্ঝর একাই ঘোরাঘুরি করতে ভালোবাসত। সমুদ্রে বরাবরই নির্ঝরে বড্ড প্রিয় ছিল। সেদিন নির্ঝর সূর্যোদয় দেখার জন্য সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে। তখনও আলো তেমন ছড়ায়নি, তবে সূর্যমামা পূর্বের আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই নির্ঝরের চোখ যায় দূরে, অনেক দূরে কিছু একটা ঢেউয়ে ভেসে যাচ্ছে। কাছে যেতেই দেখে একটা মেয়ে পানিতে বেশ নাকানি চিবানি খেয়ে বালের ওপর পড়ে রয়েছে। তখন আকাশে সূর্যটা উঠতে শুরু করেছে। নির্ঝর মেয়েটার মুখের ওপর থেকে চুল সরাতে সূর্যের আলো সরাসরি মেয়েটার মুখের ওপর পড়েছে। কি আশ্চর্য! এ যেন কোনো এক মায়াবিনী, না না, হয়তো কোনো এক মৎস্যকন্যা, নয়তো জলপরি পথ ভুল করে কিনারায় উঠে এসেছে। মেয়েটাকে প্রথম দেখেই নির্ঝরের বুকের বা পাশটায় ধক করে ওঠে। জীবনে প্রথম ভালো লাগা, হয়তো ভালোবাসা। নির্ঝর মেয়েটার নাকে হাত দিয়ে দেখে মেয়েটা বেঁচে আছে। আশেপাশে তাকিয়ে দেখে না, আশেপাশে কেউই নেই। তাহলে কি মেয়েটা একাই এসেছিল সমুদ্রে? হতে পারে, এত ভাবার সময় নেই। তারপর ঝটপট কোলে তুলে নেয়, মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দেয়। তখন অবশ্য তার জ্ঞান ছিল না। বেশ কিছুক্ষণ পর নির্ঝর মেয়েটার কেবিন থেকে একটু বাইরে বেরিয়ে যায় ডাক্তারের খোঁজে। তখন অবশ্য মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। বাইরে থেকে ফিরে এসে মেয়েটাকে আর দেখা হয়নি নির্ঝরের। কোথায় সে? গোটা হসপিটাল খুঁজেও পায়নি নির্ঝর। সে নাকি জ্ঞান ফিরতেই কোথায় চলে গিয়েছে। তারপর গোটা সমুদ্র সৈকত খুঁজেও মেয়েটার কোনো খবর পায়নি নির্ঝর। সেই মেয়েটাই ছিল আজকের অনু। নির্ঝর মুচকি হেসে সিগারেটটা ফেলে দিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। অনু গুটিসুটি মেরে আতশোয়া হয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝর অনুর পাশের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর অনুর গলায় নাক ডুবিয়ে দেয়। সেদিন নির্ঝর ভেবেছিল মেয়েটা হয়তো ক্ষণিকের জন্য তার বুকের বা পাশটায় এক তীর বেঁধে দিয়ে গিয়েছে। সে তীর হয়তো ক্ষতবিক্ষত করেছিল নির্ঝরের হৃদয়। নির্ঝর তখন হাড়ে হাড়ে বুঝে গিয়েছিল ভালো লাগে কি। নির্ঝর চুপ করে অনুর দিকে তাকিয়ে আছে। শুনুন, ভুল করেও যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন, আমার চেয়ে খারাপ কেউ হবে না। নির্ঝর এখনো একই ভঙ্গিতে বসে আছে। অনুর দিকে তাকিয়ে নির্ঝর বলতে শুরু করে, জানো অনু, সায়ন তোমাকে চায়, খুব করে চায়। তবুও ও তোমাকে ভালোবাসে না। ও শুধু তোমাকে চায়, তবে ভালোবাসে না। ও শুধু তোমার ভালোগুলোকে ভালোবাসে। কিন্তু
কথাগুলো বলেই নির্ঝর দাঁড়িয়ে যায়। অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। অনুর চোখ যায় নির্ঝরের হাতের দিকে। নির্ঝরের যে হাতটায় ব্যান্ডেজ করা ছিল সে হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। অনু কোনো রকমে বিছানা থেকে উঠে নির্ঝরের কাছে গিয়ে নির্ঝরের হাতটা ধরতেই নির্ঝর হাত সরিয়ে নেয়। দেখুন নির্ঝর, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? কিছুই না, তবে আমি এতটা অমানবিক না আপনার মতো। অনু দ্রুত গিয়ে নির্ঝরের হাতে আবার ব্যান্ডেজ করিয়ে দেয়। এরকম সময় হঠাৎই নির্ঝরের ফোনটা বেজে ওঠে। অনু উঠে গিয়ে ফোনের কাছে যেতেই দেখে ফোনের স্ক্রিনে সায়ন নামটা স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে সায়নের নাম্বারটাও। এই নাম্বারটা কি ভোলা যায়? অনু কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে সায়নের গলা। বেশ উত্তেজিত লাগছে সায়নকে। হ্যালো নির্ঝর। হ্যালো হ্যালো। অনুর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এতদিন পর সে। শুনতে পাচ্ছিস না? আমি সায়ন বলছি নির্ঝর। এবার আর অনু চুপ করে থাকতে পারেনি, একেবারে হু হু করে কেঁদে দেয়। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু কাঁদছে। অনু অস্পষ্ট সুরে বলে ওঠে, শান তুমি, আমি অনু। নির্ঝরের মুখে সান নামটা শোনা মাত্রই উঠে গিয়ে সো মেরে অনুর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। অনু এখনো কেঁদেই যাচ্ছে। নির্ঝরের হাত থেকে বারবার ফোনটা কাড়ার চেষ্টা করছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে অনু। আকাশে একটা চাঁদ উঠেছে, সে চাঁদের বড্ড আলো। আমার খুব ইচ্ছা করছে তোমাকে ছুঁয়ে দিতে, তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না পোহাতে, কিন্তু তুমি। বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ধরাছিল নির্ঝর। অনু বারবার শায়নের কথা জানতে চাইছে, কিন্তু অনুকে দেওয়ার মতন কোনো উত্তরই নির্ঝরের কাছে নেই। যা আছে তা অনুকে জানাতে চায় না নির্ঝর। বেশ বেলা করেই অনুর ঘুম ভাঙে। রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে তা মনে নেই। কোনো রকমে ফ্রেশ হয়ে গিয়ে নিচে নামতেই দেখে সোফায় পাশাপাশি নির্ঝর আর সিমি বসে আছে। দুজন বেশ হাসাহাসি করছে। বারবার সিমি নির্ঝরের গায়ে ঢলে ঢলে পড়ছে। নির্ঝরও তেমন অনুকে আর চোখে দুজন দুজনকে দেখছে। অনু কেন যেন বেশ রাগ হচ্ছে। চরিত্রহীন লোক কোথাকার। অনু রাগে দুমদুম করতে করতে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে অনুর শাশুড়ি রান্না করছে। অনুকে রান্নাঘরে দেখে উনি একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ভদ্রমহিলা কেন যেন অনুকে একেবারে সহ্য করতে পারে না। আন্টি, আমি হেল্প করি। অনুর শাশুড়ি একবার অনুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আন্টি না, এই বাড়ি তোমার না, এই রান্নাঘর, এই বাড়িতে তোমার সীমানায় কেবল নির্ঝরের ঘর পর্যন্তই। অনু ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। উফ, শাশুড়ি জাতিটাই এরকম, বউদের দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু আমি করেছিটা কি? অনু দুমদুম করে রান্নাঘর থেকে চলে আসে। অনু সিঁড়ি বেয়ে ওঠার সময় নির্ঝর আর সিমিকে আর চোখে দেখেছে। হুট করে হোঁচট খেয়ে অনু হুমড়ি খেয়ে পড়ে যায়। আহ! অনুর দিকে তাকাতেই দেখে অনু মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে। নির্ঝর বসা থেকে উঠে ছুট লাগে অনুর কাছে। অনুর পায়ে হাত দিয়ে সিঁড়ির কাছে বসে আছে। দেখি কোথায় লেগেছে। নো নিড, সরুন। স্টুপিডের মতো কথা বলা বন্ধ করো। বললাম তো লাগবে না। নির্ঝর অনুর দিকে রাগে চোখে তাকিয়ে অনুকে সোজা কোলে তুলে নেয়। অনু বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু নির্ঝর কোলে তুলে হাঁটা ধরে ঘরের দিকে। নির্ঝর অনুকে বিছানায় শুইয়ে দিয়ে অনুর পায়ে ওষুধ লাগাতে ব্যস্ত। সিমি সরাসরি নির্ঝরের ঘরে ঢুকে যায়। তারপর নির্ঝরের হাত ধরে টানতে থাকে। বাহিরে চল। নির্ঝর অবাক চোখে সিমির দিকে তাকিয়ে আছে। অনু তো রাগে জ্বলে যাচ্ছে। চল, কথা আছে। অনু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সিমি নির্ঝরকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। ও তো সায়নের প্রেমিকা অনু। তুই অনুকে কেন বিয়ে করলি? মানে? নিঝুর অনু তো, তুই ওকে কেন বিয়ে করলি? তুই জানিস না সায়ন ওকে কেন বিয়ে করেনি? সিমি প্লিজ। সিমি অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। সিমি, সায়ন শুধু অনুর ভালোগুলোকে ভালোবেসেছে। সেই ভালোগুলোর মাঝে যেই খারাপটা রয়েছে তা সায়ন মানতে পারিনি, কিন্তু আমি অনুর ভালো মন্দ সব কিছুকেই ভালোবাসি। অনু সায়নকে ভালোবাসতো, তাই হাজার চাওয়া সত্ত্বেও কখনো অনুর সামনে দাঁড়ায়নি। কিন্তু যখন সায়ন ওকে। দরজার দিকে তাকাতেই দেখে অনু দাঁড়িয়ে আছে। কৌতূহলী আর রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝর তখন সিমির দুই বাহু ধরে দাঁড়িয়ে আছে। অনুকে দেখে নির্ঝর সিমিকে ছেড়ে দেয়। কথায় কথায় কখন নির্ঝর সিমির এত কাছে চলে এসেছে বুঝতেও পারেনি। সিমি অনুকে দেখে সেখান থেকে চলে যায়। অনু নির্ঝরের দিকে এগিয়ে এসে বলতে শুরু করে, আপনি সত্যি একজন চরিত্রহীন পুরুষ।
যদি ওই মেয়ের সাথে আপনার কিছু থেকেই থাকে, তাহলে শুধু শুধু আমাকে জোর করে বিয়ে করে আমার জীবন আর ভালোবাসা দুটোকেই এভাবে শেষ করে দিলেন কেন? নির্ঝর অনুর দিকে তাকিয়ে আছে। বোধহয় সে কিছুই শোনেনি, কিন্তু অনুর ছলছল চোখ। তারপর নির্ঝর অনুকে শক্ত করে ধরে। নির্ঝর ছাড়ুন, লাগছে। নির্ঝর অনুর হাতটা পেছনে পেঁচিয়ে ধরে রেখেছে। অনু, কি পাগলামো হচ্ছে এসব? বলেছি না তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। অনু বাইরে সিমি আর নির্ঝরের একসাথে দেখে ঘরে এসে ব্যাগপত্র গোছাতে থাকে। অনেক হয়েছে, এ বাড়িতে অনু আর এক মুহূর্তও থাকবে না। কিন্তু নির্ঝর এসে অনুকে আটকে দেয়। দেখুন নির্ঝর, ছাড়ুন আমাকে। আমি আপনার মতো চরিত্রহীন লোকের সাথে থাকতে চাই না। কথাগুলো বলতে বলতে অনু ছটফট করছে, বারবার ছোটার চেষ্টা করছে নির্ঝরের হাত থেকে। এক চড় লাগাবো। এত রাতে কি নাটক শুরু করেছো? কোথায় যাবে তুমি? আমার বাড়ি। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দয়া করে আপনি আপনার এক্স অর পেশেন্ট গার্লফ্রেন্ড নিয়েই থাকুন। আমি আমার বাবার কাছে চলে যাব। নির্ঝর অনুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর অনুকে বিছানায় চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অনু নির্ঝরকে ইচ্ছে মতন ধাক্কাচ্ছে, কিল ঘুষিও মারছে, কিন্তু নির্ঝরকে এক চুলও নড়াতে পারছে না। একটা সময় নির্ঝর অনুকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তুমি চাও বা না চাও, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমাকে ছাড়া এক পা এ বাড়ির বাহিরে দিয়ে দেখো, ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রাখবো, তবুও কোথাও যেতে দিব না। কথাগুলো বলেই নির্ঝর হাঁটা ধরে। অনু বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। নির্ঝর কি মনে করে আবার ফিরে আসে। অনুর সামনে হুট করে হাঁটু গেড়ে বসে অনুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলতে শুরু করে। সৌমিতা আমার বন্ধু, খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকেই আমরা একই স্কুলে পড়তাম, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। সৌমিতাকে আমি ছোট্ট করে সিমি বলি। সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যাই হোক, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নেই আমাদের মাঝে, আমরা জাস্ট ফ্রেন্ড। কথাটা বলেই নির্ঝর অনুর হাতে একটা চুমু এঁকে দেয়। তারপর উঠে দাঁড়ায়। নির্ঝর এক দৃষ্টিতে অনুর চোখের দিকে তাকিয়ে আছে। অনু ছলছল চোখে নির্ঝরের। অনু, আমার জীবনে প্রেম বলো আর ভালোবাসা বলো, তা একবারই এসেছে, আর সেই একজন হলে তুমি। তুমি ছাড়া না কেউ কখনো আমার মনে ছিল, না কেউ কখনো আসবে। অনু, বড্ড ভালোবাসি তোমায়। কথাটা বলেই নির্ঝর বারান্দার দিকে হাঁটা ধরে। তার যে বড্ড সিগারেটের তেষ্টা পেয়েছে। চেন স্মোকারদের এই এক বিপদ, একটু পর পর সিগারেটের নেশা মাথায় চড়ে বসে। তবে নির্ঝর চেন স্মোকার হলেও সিগারেটের নেশা তাকে যতটা ঘায়েল করতে পারেনি, তার চেয়ে বেশি ঘায়েল করেছে অনুর নেশা। অনুর কথা বলা, চলাফেরা, হাসি, দুষ্টুমি সব নির্ঝরকে বারবার ঘায়েল করেছে। অনু এতক্ষণ কাঁদছিল, কিন্তু নির্ঝরের বলা শেষ কথাগুলো কানে আসতেই ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল। কি জানে কি আছে নির্ঝরের সেই ভালোবাসি বলা কথাটায়। এতদিন নির্ঝরের কথাটা অসহ্য লাগলেও এখন বেশ ভালোই লাগে। জানালার পাশে বসে আছে সায়ন। বারবার নির্ঝরের ফোনে ফোন করছে, কিন্তু গতকাল হঠাৎই ফোন কাটার পর প্রত্যেকবারই নির্ঝরের ফোনটা সুইচ অফ বলছে। সায়নের মাথাটা হ্যাং হয়ে আছে। কাল যখন নির্ঝরের ফোনে ফোন করেছিল, তখন কোনো একটা মেয়ে ফোন ধরেছিল। গলাটা বড্ড চেনা লাগছে সায়নের কাছে। হঠাৎই নেটওয়ার্ক প্রবলেম, তাই ভালো মতো কিছু শোনা যাচ্ছিল না। সায়নের কেন যেন মনে হচ্ছে এটা অনুর গলায় ছিল, কিন্তু নির্ঝরের ফোনে অনু কি করে আসবে? অনু গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎই নির্ঝর কোথা থেকে এসে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাস, অনু তো রেগেমেগে আগুন। এসব ঢং আমার ভালো লাগে না। অনু নির্ঝরের থেকে একটু সরে যেতেই নির্ঝর অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এখন নির্ঝরের হাতটা অনুর নাভি বরাবর চলে গেছে। তবে এখন অনুর আর আগের মতন অসহ্য লাগে না, বরং এক অন্যরকম ভালো লাগা কাজ করে। একেবারেই অন্যরকম। মাঝে মাঝে তো ভালো মন্দ লাগা সব মিলেমিশে একাকার হয়ে যায়। নির্ঝর নিজের ইচ্ছে মতন অনুর পেটে হাতটা স্লাইড করছে, আর অনুর চোখ বন্ধ করে আছে। নির্ঝর অনুর ঘাড়ে থুতনি লাগিয়ে আয়নায় অনুর প্রতিবিম্ব দেখছে। নির্ঝরের দৃষ্টি অনুর গোলাপি ঠোঁটে আটকে আছে। নির্ঝর অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর ঠোঁটের দিকে এগুতেই হঠাৎই সিমির আগমন ঘটে। সিমিকে হুট করে ঘরে ঢুকতে দেখে নির্ঝর অনু দুজনেই চমকে যায়। অনু একরকম নির্ঝরের কাছ থেকে ছিটকে দূরে চলে যায়। সিমি হতভম্বের মতন দাঁড়িয়ে আছে, যেন হঠাৎই বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বড্ড ভুল সময় চলে এসেছিস মনে হয়। নির্ঝর কি বলবে বুঝতে পারছে না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
বোধ হয় খুব লজ্জা পেয়েছে, নয়তো অন্য কিছু। অনু বলেই ওঠে, মানে না না না, সরি। সরি কেন বলছো? আসলে আগে কখনো এ ঘরে ঢোকার জন্য নক করার প্রয়োজন পড়েনি তো, তবে এখন থেকে পড়বে সেটা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, সরি গাইস, ক্যারি অন। কথাগুলো বলেই সিমি সেখান থেকে চলে যায়। অনুর কেন যেন খুব হাসি পাচ্ছে, রাজ্য জয়ের হাসি, যেন সে গোটা রাজ্যটাকে জয় করে ফেলেছে। না না, সিমির মুখটা দেখে অনুর হাসি পাচ্ছে, কিন্তু কেন? অনু নিচে চলে যায়। সে দুপুরে অনু ঘরে ঢুকেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে, আর ঘরের বাইরে বের হয়নি অনু। এতটার সময় অনু নির্ঝরের কাছেই ছিল। অনু নিচে নামতেই দেখে নীরা সোফায় পা তুলে বসে আছে। অনুকে দেখে নাক ফুলিয়ে বলতে থাকে, ভাবি, সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কই, তুমি তো নিচে নামলে না? অনু মুচকি হেসে নীরার পাশে গিয়ে বসে পড়ে। ননদিনী গো, আমি কি জানতাম তুমি এসছো? জানলে তো গোসল টোসল বাদ দিয়ে ছুটে তোমার কাছে আসতাম। ওয়েট ওয়েট, আমি বিকেলবেলা গোসল করি, কি ব্যাপার? অনেক ব্যাপার আছে, তবে তোমাকে বলা যাবে না। কথাটা বলেই অনু হেসে দেয়। হুম, বলো না। হুম, বললে কি আর বুঝবে? দুদিন পর তোমারও দিন আসছে। বিকেলের দিকে নির্ঝর রুমে আসে এবং অনুকে বলে, অনু তৈরি হয়ে নাও। মানে? মানে আমরা এখন বেরোবো। কিন্তু কোথায়? তোমার বাসায়, এমনি। তোমাকে 3 দিনের জন্য তোমার মার কাছে দিয়ে আসবো। 3 দিন পর আবার নিয়ে আসবো। কিন্তু কেন? 2 দিন পরেই তো নীরার হয়তো আকদ হয়ে যাবে। আমি থাকবো না। না, তুমি থাকবে না। আমি যাব না। নির্ঝর রাগে চোখে অনুর দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলে ওঠে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে তোমাকে গাড়িতে দেখতে চাই। কথাটা বলেই নির্ঝর দমদম করে বেরিয়ে যায় ঘর থেকে। অনু নীরা দুজনই মন খারাপ করে বসে আছে। নির্ঝর এমন কেন করছে? আপনি খুব বাজে একটা লোক, মিস্টার নির্ঝর চৌধুরী। গাড়িতে মুখ গোমড়া করে বসে আছে অনু। নির্ঝর ড্রাইভ করছে। অনু তো তখন থেকেই নির্ঝরকে যা নয় তাই বলে যাচ্ছে, কিন্তু তাতে নির্ঝরের কোনো প্রতিক্রিয়াই নেই। সে তো চোখ মুখ লাল করে বসেই আছে। নির্ঝরের গাড়িটা অনুদের বাড়ির সামনে গিয়ে থামে। নির্ঝর গাড়ি থেকে নেমে অনুর সামনে দরজাটা খুলে দিয়ে অনুকে গাড়ি থেকে নামিয়ে দেয়। নামো। না, নামবো না। অনু নির্ঝরের দিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। নির্ঝর রেগে গিয়ে অনুর হাত ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। অনু তো রেগে মেগে আগুন। নির্ঝরের হাতে একটা খামচি দিয়ে বলতে শুরু করে, আপনি একটা লুচ্চু, গন্ডার, বদমেজাজি, হাতি, ছাগল, সব সব আপনি সব। চুপ। ইউ চুপ। আমি নীরার বিয়েটাই দেখতে পারলাম না। তুমি নীরার আকদে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে। আমি চাই না তুমি কষ্ট পাও। কেন? কেন হবে আমার কষ্ট? জানি না, যাও তুমি বাড়িতে, আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। কথাগুলো বলেই নির্ঝর পেছনে হাঁটা ধরে। আপনি খুব বাজে, মিস্টার চৌধুরী। আপনার থেকে সায়ন। নির্ঝর একবার অনুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে চড়ে বসে। অনু বোকার মতন দাঁড়িয়ে আছে। নির্ঝর আর একবারও পেছনে না ফিরে চলে যায়। অন্যদিন নির্ঝরের সামনে সায়নের কথা বললে রেগে যেত, কিন্তু আজ নির্ঝরের চোখে কোনো রাগ ছিল না। কি জানি কি ছিল ওই দুই চোখে, যা ছিল তা নীরার বোঝার বাইরে। অনু বাড়ির ভেতরে আসতেই সবাই অনুকে দেখে অবাক। সবাই তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। অনুর মা অনুর দিকে এগিয়ে আসে। কিরে, তুই এই ভোর সন্ধ্যাবেলায় এভাবে? কি হয়েছে? জামাই কোথায়? আসেনি? বাড়িতে কি কিছু হয়েছে? তুই আবার কোনো কাণ্ড বাঁধাসনি তো? অনু মায়ের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তোমার দেখছি আমাকে নিয়ে অনেক প্রশ্ন। তোমার বা তোমাদের কোনো প্রশ্নের উত্তরই আমি দিব না। মানে? মানে সব প্রশ্ন তোমার জামাইকে করো, সেই আমাকে রেখে গেল। কেন রেখে গেল জানি না, তাই তোমরা তাকেই প্রশ্ন করো। হয়তো তোমাদের বলবে আমাকে রেখে যাওয়াটার কারণ। অনুর বাবা এত সময় অনুর কথা শুনছিল, এবার বলতে শুরু করে, নিঝড় এসেছিল, অথচ আমাদের জানাইনি। বাড়ির দরজা থেকে ঘুরে চলে গেল। তুমি তাকে ভেতরে আসতে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি তাই। কথাগুলো বলেই অনু চলে যায় নিজের ঘরে। চোখ দুইটা ছলছল করছে। নির্ঝর তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। হেই নাকি স্বামী। আজ 2 দিন হলো নির্ঝরের সাথে অনুর কথা হয়নি। নির্ঝর একটা বারের জন্য অনুকে ফোন করেনি। অনু ফোন করার প্রয়োজন বোধ করেনি। যে কথা বলতে চায় না তাকে জোর করার প্রয়োজন নেই। অনু বারান্দায় চা হাতে দাঁড়িয়ে আছে। মনটা যে আজ বড্ড খারাপ। বোধহয় এই আজকেই নীরার আকদ। ইস, যদি থাকতে পারতাম। অনুর বুকে বড্ড অভিমান জমেছে নির্ঝরের উপর।
একেই তো এভাবে রেখে গেল, তার ওপর একটা বারও খোঁজ নিল না। অনু কি মনে করে ফোনটা হাতে নিয়ে নির্ঝরকে ফোন করে। একবার রিং হয়ে কেটে যায়, দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করে নেয়। অনু কথা বলতে যাবে, তার আগে অপর প্রান্ত থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো। অনু বাকরুদ্ধ, এ তো সিমি। সিমি, তুমি? নির্ঝর কোথায়? কে অনু? নীর তো ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। ও, রাখছি। অনু ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারে। খুব রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। রাগে গা জ্বলছে। এই মেয়েটা এমন লুচু, আবার বরটাও তেমন লুচু। আচ্ছা, সত্যি কি সিমির সাথে নির্ঝরের কোনো সম্পর্ক আছে? এই এই লুচু ব্যাটার সাথে যদি সিমির না না না, তখন আমার কি হবে? আজকাল অনু বড্ড বেশি নির্ঝরকে নিয়ে ভাবছে। অনু রাগে গজগজ করতে করতে বাড়ি চলে এলো। সকালে সিমির সাথে কথা বলার পর কি মনে করে অনু একা একাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হঠাৎই চোখ পড়ে রাস্তায় নির্ঝরের গাড়ি। গাড়ির দিকে ভালো করে লক্ষ্য করতেই অনুর চোখে পড়ে নির্ঝর সিমির হাতে গোলাপি রঙের হাওয়াই মিঠাই ধরিয়ে দিচ্ছে, আর সিমি অন্যরকম দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ব্যাস, একেই তো অনুর মাথা গরম ছিল। এরপর এই দৃশ্য দেখার পর যতটুকু বাকি ছিল তাও গরম হয়ে গেল। অনু বাড়িতে ঢুকেই দেখে নীরা সোফায় ঘুমিয়ে আছে। বাড়ির কাজের লোক দরজা খুলে দিয়েছে। অনু আশেপাশে তাকিয়ে দেখে কেউই নেই। বোধহয় সবাই দুপুরের খাবার খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। অনু কোনো কথা না বলে সোজা ঘরে চলে যায়। ইমিগ্রেশন ক্রস করে বিমানবন্দরের অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে আসছে সায়ন। যদিও আরও 2 দিন আগে তার বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু বিদেশের পাট চুকিয়ে দেশে আসতে দেরি হয়ে গেল। আবহাওয়া ভালো থাকায় প্লেন 1 ঘন্টা আগে দেশে ল্যান্ড করেছে। সায়নকে নিতে সায়নের খালাতো ভাই নির্ঝর আর বেস্ট ফ্রেন্ড সিমি এসেছে, তবে 2 ঘন্টা পর। সায়ন ইচ্ছে করে সবাইকে 2 ঘন্টা পরের ফ্লাইটের কথা বলেছিল, না হলে ওরা জোর করে সায়নকে ধরে বাড়ি নিয়ে যেত। গতকালে সায়নের বোন সায়নকে ফোন করে জানিয়েছে অনু নাকি বাড়ি চলে এসেছে, মানে অনুর বর নাকি অনুকে রেখে গেছে। তাই সায়নও সোজা বাড়ি চলে যাচ্ছে। অনুর সাথে অন্তত একবার দেখা করা খুব জরুরি। নিজের দোষে মেয়েটাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে, তবে আর কোনো ধোঁয়াশা নয়। এবার সায়ন সরাসরি অনুকে সব সত্যি বলবে, কেন সে অনুর সাথে এমন করেছিল। শুধু যে সত্যি বলবে তা নয়, অনু যদি চায় সব অতীত ভুলে গিয়ে অনুকে নিজের করে নেবে সে। অনুকে নিয়ে এই দেশ, এই পরিচিত সব ছেড়ে চলে যাবে। কিন্তু অনু কি ক্ষমা করবে আমাকে? করবে। অনু তো আমায় ভালোবাসে। আমি চাইলে অনু সব ছেড়ে চলে আসবে আমার কাছে। এরকম কিছু চিন্তাভাবনা নিয়ে সায়ন গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। নির্ঝর আর সিমি বেশ খানিকটা সময় বিমানবন্দরে অপেক্ষা করেছে সায়নের জন্য, কিন্তু সায়নের কোনো খবরই নেই। পরে অবশ্য খালামণি ফোন করে বলে দিয়েছে সায়ন নাকি একাই বাড়িতে চলে গেছে। তাই আর অপেক্ষা না করে নির্ঝর বাড়িতে চলে এসেছে। নির্ঝর হুট করে উঠতে যাবে, তখনই হঠাৎ কেউ একজন নির্ঝরের মুখে বালিশ চাপা দিয়ে দেয়। হুট করে এমন কাণ্ডে নির্ঝরের দম বন্ধ হয়ে আসে। নির্ঝর গায়ের সব শক্তিতে ধাক্কা মারে, অপরপক্ষ ধপ করে মেঝেতে পড়ে যায়। ও মা গো, কোমরটা ভেঙে গেল গো, আমাকে মেরে ফেললো গো। কে কোথায় আছো গো? অনুর এমন চিৎকারে নির্ঝরের দম নেওয়ার সময়ও পায় না। অনুকে হঠাৎ এভাবে দেখে ভূত দেখার মতন চমকে যায় নির্ঝর। তুমি তুমি কখন এলে? কেন, আমি আসাতে সমস্যা হবে বুঝি? মানে? মানে আবার কি? আমি থাকলে আপনার পীড়িতের সিমির সাথে ডুবে ডুবে জল না না হাওয়াই মিঠাই খাওয়া হবে না। তাই তো আমাকে বাড়ি রেখে এসেছেন। অনু রাগে দাঁত কড়মড় করছে। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। কি হলো, আমাকে তুলুন। দেখতে পাচ্ছেন না আমি ব্যথা পেয়ে উঠতে পারছি না? সিমি হলে তো। নির্ঝর ঝটপট গিয়ে অনুকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুয়ে দিয়ে অনুর ওপর শুয়ে পড়ে। তুমি কখন দেখলে আমি সিমিকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছি? কেন, কি ভেবেছিলেন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবেন? না না, খাওয়াবেন, আমি দেখতে পাবো। মা, সরুন সরুন তো, সরুন। আপনার সিমির কাছে যান, আমার কাছে কেন এসেছেন? নির্ঝর পেছনে ফিরে চলে আসতেই অনু নির্ঝরকে পেছন থেকে জড়িয়ে ধরে। নির্ঝর অনুকে সামনে ঘুরিয়ে কোলে তুলে নেয়, তারপর বিছানায় গিয়ে শুইয়ে দেয়। আজ আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, হালকা বৃষ্টি, একটু শীত শীত আবহাওয়া। ওয়েদারটা বেশ রোমান্টিক, জানো তো? এমন ওয়েদারে বড়বউরা মধুচন্দ্রিমায় যায়। তুমি যাবে আমার সাথে মধুচন্দ্রিমায়? অনু লজ্জায় লাল গোলাপি হয়ে গেছে। বোধহয় আজ আমাদের ফের ফুলসজ্জা হবে। অনু নির্ঝরের কথায় বেশ লজ্জা পাচ্ছে। কি জানি আজকাল নির্ঝরকে তো আগের মতন খারাপ লাগে না। নির্ঝর আগের মতো নেই।
তবে কি এটা ভালোবাসা, নাকি শুধু সস্তা আবেগ, নাকি এটাকে শুধু মানিয়ে নেওয়া বলে? কি জানি, এর কোনো অর্থই অনুর মাথায় ঢুকছে না। অন্যদিকে সায়নের ঘরে বারান্দার গ্রিলে বেশ কয়েকটা বাড়ি দিয়েছে সায়ন। হাত কেটে রক্ত পড়ছে, তবু রাগটা কমছে না। সায়ন স্বভাবত বেশ শান্তশিষ্ট, তবে রেগে গেলে নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তার। রাগে গ্রিলে আরও কয়েকটা বাড়ি দেয় সায়ন। পাশে সিমি আছে, তবুও কিছু বলছে না, বাধাও দিচ্ছে না। চুপটিক করে সায়নের কাণ্ড দেখছে সে। সায়ন রক্তবর্ণ চোখে সিমির দিকে তাকে প্রশ্ন ছুড়ে দেয়। নির্ঝর এরকম একটা নোংরা প্ল্যান করলো, তুই জেনে শুনে আমাকে আগে কিছু বলিসনি কেন? সায়ন, বিশ্বাস কর, আমি আগে কিছু জানতাম না। আমি তো রিসেন্টলি এসব জেনে তোকে দেশে ফিরে আসতে বললাম। আর নির্ঝর অনুকে পাওয়ার জন্য এরকম কিছু করবে তা আমার কল্পনার বাহিরে। বিশ্বাস কর শান, নির্ঝর যেদিন জেনেছিল অনুর সাথে তোর সম্পর্ক আছে সেই দিনই নির্ঝর দমে গেছিল। আমি ভেবেছিলাম নির্ঝর হয়তো অনুকে ভুলে যাবে, কিন্তু অনুকে পাওয়ার জন্য যে নির্ঝর এত কিছু করবে তা যদি জানতাম। সায়ন শুধু রাগে ফুঁসছে। এয়ারপোর্টে সায়নকে না পেয়ে নির্ঝর বাড়ি চলে এলো। সিমি কাজের নাম করে সরাসরি সায়নের বাড়ি চলে আসে। সায়নকে এখন তার প্রয়োজন, তাই তো সবার আড়ালে সায়নকে এত কিছু বলতে এসেছে সিমি। সায়নকে রাখতে দেখে সিমি জ্বলন্ত আগুন আর একটু ঘি ঢেলে দিল। সায়ন, আমার মনে হয় অনু ওই রিপোর্টারের মিথ্যা, হয়তো আন্টিকে অনুর বিরুদ্ধে রাগানোর জন্য নির্ঝর ওই সকল রিপোর্টটা বানিয়েছে। আফটার অল ওই নার্সিং হোমটা তো নির্ঝরের ফ্রেন্ডের। সায়ন একটু চুপ হয়ে গেল। আকতের দিন হঠাৎই অনু সিঁড়ি থেকে পড়ে যায়। পেট ব্যথায় বারবার ছটফট করতে থাকে। সায়ন কোনো তাল না পেয়ে নির্ঝরকে ফোন দেয়। নির্ঝরে তো সেই দিন অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল, তারপর তো ওই রিপোর্ট। ওইরকম একটা ঘটনা সব তালগোল পাকিয়ে দিল। অনুর ব্যাপারে ওইরকম একটা কথা জানার পর সায়নের মা আর একটা মুহূর্তের জন্য সায়নকে হাসপাতালে থাকতে দেয়নি। বিয়েটা ভেঙে দিয়ে সায়নকে নিয়ে চলে আসেন তিনি। কসম টসম দিয়ে সায়নের মুখ বন্ধ করে দেয়। তবে সেদিন অনুর রিপোর্টের মধ্যে কি মিথ্যা ছিল? সেদিন সবে কি নির্ঝরের সাজানো প্ল্যান ছিল অনুকে আমার থেকে আলাদা করার জন্য? না, আর কিছু ভাবতে পারছে না সায়ন। গুলে যাচ্ছে সবকিছু। নির্ঝর তো শুধু সায়নের ভাইই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেইমানি? নির্ঝর শুধুমাত্র নিজের জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করলো। এর ফল ভালো হবে না, একদম ভালো হবে না। কথাগুলো বলতে বলতে সায়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সিমি বিছানায় একই ভঙ্গিতে বসে আছে, যেন সেও বিষয়টা মানতে পারছে না। তবে ধীরে ধীরে তার মুখে ম্লান হাসি ফুটে উঠেছে। খেলা তো সবে শুরু মিস্টার নির্ঝর। এবার দেখো তোমার কর্মের ফল তোমায় আমি কিভাবে দেই। আমি ভালো নেই নির্ঝর, তুমিও ভালো থাকবে না, তোমাকে আমি ভালো থাকতে দেব না। নির্ঝর বারান্দায় বসে আছে। অতীতের কিছু স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিন নার্সিংহোমের দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়ন। হালকা ক্রিম কালারের শেরওয়ানিতে ছুপ ছুপ রক্ত লেগে আছে। শেরওয়ানিটা অনু নিজে পছন্দ করে কিনেছিল আকদে সায়ন পড়বে বলে, অথচ এই শেরওয়ানিতে অনুর রক্ত লেগে আছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে অনুর। পুরোপুরি হুঁশ নেই বললেই চলে, তবে বিছানায় শুয়ে শুয়ে বারবার ব্যথায় কাতরাচ্ছে অনু। স্বাভাবিকভাবে ব্যথাটা মাথায় হওয়া উচিত ছিল, যেহেতু মাথাটা ফেটেছে, কিন্তু অনুর পেটে ব্যথা হচ্ছে, যাকে বলে প্রচুর ব্যথা। অনুর এই অবস্থায় বেশ কয়েকটা টেস্ট করানো হয়। বরপক্ষ কনেপক্ষ মোটামুটি সবাই উপস্থিত আছে। অনুর বাবার তো মুখটা শুকিয়ে গেছে। একমাত্র মেয়ের এই অবস্থা, তাও আবার এমন শুভ দিনে। শানের চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। কোথায় মেয়েটাকে লাল শাড়িতে জড়িয়ে বউ সেজে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে তা নয়, বরং হালকা নীল পোশাক পরে হাসপাতালের বেডে পড়ে আছে। অনু, তুমি ভালো হয়ে যাও প্লিজ, আমি আর নিতে পারছি না। শায়নের ভাবনায় ছেদ পড়ে ডাক্তার অনামিকার ডাকে। অনামিকা নির্ঝরের ফুফাতো বোন। অনুর সম্পর্কে সবটাই সে জানে। অনামিকা শায়নকে ডেকে বলে, সায়ন, পেশেন্ট সম্পর্কে কিছু কথা ছিল, সেগুলো তুমি আলাদা শুনবে নাকি সবার সামনে? পাশ থেকে শায়নের মা উচ্চস্বরে বলতে থাকে, এখানে অনুর পরিবার উপস্থিত রয়েছে, তাই অনু সম্পর্কে সবটা জানার অধিকার তাদেরও রয়েছে। তুমি সবার সামনে বলো। সায়ন, তুমি কি অনু সম্পর্কে আগে কিছুই জানতে না? শোনো, প্রত্যেকটা মেয়ের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভ্রূণথলি, যেখানে মেয়েরা মানব ভ্রূণকে ধারণ করে। কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হলো, কি? অনুর এই ভ্রূণথলি তুলনামূলক অনেক ছোট,
সন্তান ধারণের জন্য যথেষ্ট নয়, তাই অনু চাইলেও সন্তান ধারণ করতে পারবে না। ডাক্তারের মুখে কথাটা শুনে শায়নের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। কি বলছো কি আপু? রিপোর্টে তাই লেখা আছে। শায়ন ধপ করে ফ্লোরে বসে পড়ে। অনু সম্পর্কে এত বড় ধাক্কা সে আশা করেনি। অনুর মা আঁচলে মুখ গুজে কাঁদছে। শায়ন ফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। কি হলো, উঠতে বললাম না? বেয়ান সাহেবা এসব কি বলছেন? সায়নকে নিয়ে যাবেন মানে? অনুমার জ্ঞান ফিরলে তো সায়ন বাবাকে খুঁজবে। ঠকবাজ কোথাকার, খবরদার আমাকে বেয়ান বলবেন না। এরকম বাজা মেয়ে মানুষের সত্য গোপন করে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিলেন। শায়ন বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মা, কি বলছো কি? তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, যদি তোমাকে আমি জন্ম দিয়ে থাকি, তুমি আর একটি কথাও বলবে না। যে মেয়ে আমার সন্তানকে বাবার সুখ দিতে পারবে না, সে মেয়েকে বউ করে ঘরে তুলব না। শায়নের মা অনুর বাবাকে চরম অপমান করেন, তারপর দলবল নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। অনেক আকুতি মিনতি করে আটকাতে পারেনি অনুর বাবা। এদিকে অনুর যতবারই হুঁশ ফিরছে তো সমানে শায়ন করে যাচ্ছে। সম্পূর্ণ ঘটনা আরেকজন সাক্ষী হয়েছে, যে আড়াল থেকে সবটা দেখেছে। অনুর জন্য দুফোঁটা চোখের পানিও ফেলেছে। রাতের মাঝে মাঝে অনুর হুঁশ ফেরে। কেবিনে শুধু একজন নার্স রেখেছে। অনুর ধারণা শায়ন বাইরে আছে, তাকে হয়তো ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অনু টলমল পায়ে ধীরে ধীরে বাইরে চলে আসে। কই বাবা মা ভাবি, কই বাবা মা ভাইয়া ভাবি সবাই বারান্দায় আছে, শায়ন তো নেই। অনু শায়নকে খোঁজার জন্য আরেকটু এগিয়ে যায়। সিঁড়ির কাছে যেতেই হঠাৎ মাথাটা ঘুরে আসে। অনু পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে নেয়, সোজা অনুকে কোলে তুলে নেয়। এদিকে অনুকে খোঁজাখুঁজি চলছে। সেই একজন অনুকে কোলে তুলে হাঁটা ধরে কেবিনের দিকে। অনুকে কোলে করে কেবিনে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সে একজন ছিল নির্ঝর। নির্ঝর সব জেনে শুনে অনুর বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। নির্ঝরের বিষয়ে খোঁজখবর করে তারা, তারপর ওদের বিয়েটা দেওয়া হয়। বর্তমানে সকাল সকাল অনুর ঘুম ভাঙতেই দেখে নির্ঝর অনুকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে। অনু নড়ছে না, শুধু ফ্যাল করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কই সেদিনের মতো তো আজ রাগ লাগছে না, তাহলে কি আমি ওনার প্রেমে পড়লাম? পড়েছো? আচমকা নির্ঝরের কথা শুনে অনু চমকে যায়। কিন্তু জানো তো অনু, আমি প্রেমে পড়েছিলাম একবারই, আর সে হলে তুমি। কথাটা বলেই নির্ঝর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, যেন তার সব অভিমান, সব রাগ, সব কষ্টের সমাপ্তি ওই ঠোঁটের মাঝে লুকিয়ে রেখেছে। নির্ঝর অনুকে কিস করতে থাকে, তারপর হারিয়ে যায় ভালোবাসার সাগরে। সকাল সকাল নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনু ওয়াশরুমে চলে যায়। একটু পর নির্ঝর উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বেচারা অনুর তো লজ্জায় নাজেহাল অবস্থা। কোনো রকমের শাওয়ার নিয়ে বাইরে বের হতেই দেখে নির্ঝরের ফোনটা বাজছে। বেশ কয়েকবার বাজতেই অনু কি মনে করে ফোনটা হাতে তুলে হ্যালো বলতেই অপর প্রান্তের লোকটার গলা শুনে থমকে যায় অনু। কে? কেন, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? অনু, আই এম সরি। অনু প্লিজ, আমি তোমার সাথে মিট করতে চাই। অনেক কিছু বলার আছে তোমাকে। আবার কি চাই আপনার? কেন তোমাকে চাই? অনু, অনু তোমাকে অনেক কিছু বলার আছে। অনু, নির্ঝর। ওয়াশরুমের দরজা খোলার শব্দে অনু চমকে গিয়ে দুম করে ফোনটা কেটে সাইলেন্ট মোড অ্যাক্টিভ করে দেয়। অনু নির্ঝরকে দেখে ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়, তারপর উল্টো দিকে মুখ ফিরে দাঁড়িয়ে পড়ে। চোখে যে তার পানি টলমল করছে। নির্ঝর ফোন ছুঁড়ে মারা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করে নির্ঝর মুচকি হাসি দেয়। কি ম্যাডাম, আপনিও কি বাঙালি বউদের মতো বরকে সন্দেহ করা শুরু করলেন? না মানে এই যে বরের ফোন চেক করছেন, কি ব্যাপার? পেছন থেকে জড়িয়ে ধরে তারপর গলায় কিস করতে করতে বলে, কি হলো? আমার ফোনে কিন্তু গোপন কিচ্ছু নেই। অনুকে সামনের দিকে ফেরালে নির্ঝর দেখে অনুর চোখ লাল হয়ে আছে। অনু, তুমি কাঁদছিলে? না মানে কি গো, তোমরা আজকে দরজা খুলবে না? কি সারাদিন ঘরের ভেতরে দৌড় দিয়ে রোম্যান্স করবে? সিমির ডাকে বেশ থতমত খেয়ে যায় দুজন। অনু একরকম নির্ঝরের থেকে পালিয়ে গিয়ে দরজা খুলে দেয়। তখনই সিমি আর নীরা হুড়মুড় করে ঘরে ঢুকে যায়, কিন্তু বেচারা নির্ঝর পড়ে যায় বিপদে। নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরলেও শার্টটা পরেনি। অনু সেদিকে হুঁশ না করে সিমিকে দরজা খুলে দিয়েছে। সিমির চোখে চোখ পড়তেই নির্ঝর লজ্জা পেয়ে যায়। দ্রুত টি শার্টটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। এদিকে নীরা অনুর সাথে বকবক করেই যাচ্ছে, কিন্তু সিমির সেদিকে হুঁশ নেই।
বারবার সিমির চোখ আটকে যাচ্ছে অনুর গলায় আর ঘাড়ে হালকা হয়ে যাওয়া লাল দাগগুলোর দিকে। চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে, অনু, আমরা সবাই শপিং মলে যাচ্ছি, তুমি যাবে? বেশ, তো চলো। শপিং মলে বেশ ঘোরাঘুরি করছে সিমি, নীরা আর অনু। বেশ শপিংও করে নিয়েছে তারা। অনু বেশ কেনাকাটা করেছে। অনু, তুমি ওই ক্যাফেটাতে গিয়ে বসো, আমি আর নীরা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। আমিও যাব। আমি ওখানে একা একা কি করব? তুমি ওখানে গিয়ে বসো। এতগুলো ব্যাগ নিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? যাও, তুমি গিয়ে বসো, আমরা আসছি। কিন্তু আচ্ছা। অনু আপন মনে হেঁটে হেঁটে ক্যাফেটেরিয়াতে ঢুকছিল। হঠাৎ কেউ একজন অনুর হাত ধরে ফেলে। অনু পাশ ফিরে তাকাতেই দেখে নির্ঝর অনুর হাত ধরে আছে। আপনি? অনু ভালো করে নির্ঝরের দিকে তাকিয়ে দেখে সে রক্তবর্ণ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বোধহয় সে খুব রেগে আছে। কিন্তু কেন? অনু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই নির্ঝর অনুকে হ্যাচকা টান দেয়। অনু হুমড়ি খেয়ে পড়ে। তারপর নির্ঝর এক পলকে অনুকে দেখে টানতে টানতে ক্যাফের দরজা থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনুকে একইভাবে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। অনু বারবার নির্ঝরকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু তার মুখে তো কোনো কথাই নেই। কেউ যেন তার মুখটা সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে। মেঝেতে উবু হয়ে পড়ে আছে অনু। সারা শরীরে মারের দাগ স্পষ্ট। জায়গায় জায়গায় অনেকটা গভীরভাবে কালো হয়ে আছে। আবার কিছু কিছু জায়গায় রক্ত বেরিয়ে জমে গেছে। অনুর হালকা গোলাপি শাড়িতে রক্ত ছুপছুপ লেগে আছে। অনুর গলাটা শুকিয়ে আছে, কিন্তু উঠে দাঁড়ানোর মতন শক্তি নেই। একটু আগে যে নির্ঝর তাকে পরনের বেল্ট দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছে, তারই চিহ্ন বহন করছে শরীরের এই দাগগুলো। কিছুক্ষণ আগে শপিং মল থেকে বেরিয়ে নির্ঝর অনুকে ধাক্কা মেরে গাড়িতে বসিয়ে দেয়। অনু বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে? এমন করছেন কেন? কি হলো বলবেন তো? নির্ঝর শুধু একবার অনুর দিকে চোখ পাকিয়ে তাকিয়েছিল। নির্ঝরের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। নির্ঝরের এমন রূপ দেখতে মোটো অভ্যস্ত নয় অনু। কেমন যেন ভয় লাগছিল। সারা রাস্তা একটা বারও কথা বলেনি অনু। নির্ঝরও চুপ। নির্ঝরের গাড়ি সোজা গিয়ে থামে বাড়ির দরজার সামনে। নির্ঝর গাড়ি থেকে নেমে গিয়ে অনুর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। নির্ঝর, লাগছে। কি হয়েছে বলবেন তো? এমন টানাটানি কেন করছেন? নির্ঝর অনুকে ঘরে এনে সোজা দাঁড় করিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অনু ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। তোর সাহস কি করে হয় আমার ফোন থেকে সায়নকে ফোন করিস? ফোনটা আছাড় মেরে অনু মূর্তির মতন বসে আছে। খুব শখ না সায়নের সাথে দেখা করার? খুব ইচ্ছে না পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার? কি করেছি আমি? ঠকিয়েছিস আমায়, বেঈমান কোথাকার। এত ভালোবাসলাম অথচ তোর গায়ে লাগে না? না কথা বলতে বলতে নির্ঝর কোমর থেকে বেল্ট খুলে অনুকে পেটাতে থাকে। অনু না নির্ঝরের কোনো কথার মানে খুঁজে পাচ্ছে, আর না রাগের। নির্ঝর ইচ্ছে মতন অনুকে আঘাত করছে। অনু প্রথমে চিৎকার করলো, পরে জড়সড়ো হয়ে গেছে। অনুর চোখ দিয়ে পানি পড়ছে। অনুর মাথা ঘুরছে। একসময় অনু জ্ঞান হারিয়ে পড়ে যায়। এ কেমন ভালোবাসা? ভালোবাসা বুঝি এমন হয়? ভালোবাসা কি এত হিংস্র? যখন যা ইচ্ছা করা যায়, যখন খুশি কাছে ডাকা যায়, আবার যখন খুশি দূরে সরিয়ে দেওয়া যায়, যখন খুশি আদর করা যায়, যখন খুশি ব্যথা দেওয়া যায়, এটাই কি ভালোবাসা? ভালোবাসার এরকম মানে অনুর জানা ছিল না। তবে নির্ঝর তাকে ভালোবাসার অনেক রকম স্বাদ বুঝিয়েছে। নির্ঝরের এমন নির্মম আচরণের কারণ অনুর জানা নেই। তবে নির্ঝরের করা প্রত্যেকটা আঘাত সে বেশ ভালোভাবেই হজম করেছে, করতে বাধ্য। সে এই কদিনে যে মনের কিছু অংশ নির্ঝর নামের এই লোকটাকে দিয়ে দিয়েছে। বারান্দায় গিয়ে গিটার হাতে দাঁড়িয়ে আছে সায়ন। কতদিন পর সে দেশে ফিরেছে। অনুর জন্য বুকটা ছটফট করছে। মেয়েটার মাঝে বড্ড মায়া। এই মায়া কাটানোর সাধ্য তার নেই। ভুল করেই সে ভুল করে ফেলেছে। ছলনায় পড়ে হারিয়ে ফেলেছে সে তার অনুকে। অনু যখন চোখ খোলে তখন সে বিছানায়, আর নির্ঝর ঠিক তার পাশে বসে আছে। অনু একটু নোটেই বুঝতে পারে নির্ঝর তার হাত শক্ত করে ধরে আছে। অনু অস্পষ্ট সুরে বলে ওঠে, পানি খাবো। নির্ঝর দ্রুত গিয়ে পানি এনে দেয়। অনু একটু পানি খেয়ে আবার শুয়ে পড়ে। অনু এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মাথা নিচু করে বসে আছে। মিস্টার চৌধুরী, হুম আমাকে বাবার কাছে রেখে আসুন। আপনি খুব বাজে একটা লোক। অনু, আমি তোমায় ভালোবাসি।
কিন্তু আমি বাসি না। হ্যাঁ, বাসবেই না তো, তুমি তো শুধু ওই সায়নকেই ভালোবাসবে। তুমি ভালোবাসো বা না বাসো, তুমি শুধু আমার। অনু অবাক চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের গাল বেয়ে 2 ফোঁটা পানি অনুর হাতে পড়ল। উনিও কি কাঁদছেন? কথাটা বলতে বলতে নির্ঝর উঠে চলে আসে ঘরে। অনু একা একা শুয়ে আছে, ব্যথায় একটু জ্বরও এসেছে। অবশ্য নির্ঝর অনুকে ঔষধও খাইয়ে দিয়েছে। বিষয়টা জুতো মেরে গুরুদানের মতন লাগছে নির্ঝরের কাছে। নিজেই বউকে মেরে আবার বউয়ের সেবা করছে। কই, আমি তো মারতে চাইনি তোমাকে, কিন্তু তুমি তো আমাকে বাধ্য করলে। কেন তুমি সায়নের সাথে পালাতে চাইলে? অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকের আঁচলটা একটু সরতেই ঘাড়ের কিছু দাগ চোখে পড়ল। দাগগুলো দেখেই মুখে ম্লান হাসি ফুটে উঠল। এগুলো কাল রাতের দাগ, নির্ঝরের ভালোবাসার চিহ্ন। এবার অন্য একটু পেছনে ফিরে পিঠে হালকা নীল হয়ে যাওয়া দাগগুলো দেখতে পেল। এগুলো নির্ঝরের ভালোবাসার দাগ। অনুকে আয়নার সামনে দাঁড়াতে দেখে নির্ঝর এসে পেছন থেকে জড়িয়ে ধরে। আহ নির্ঝর, লাগছে, আমাকে ছাড়ুন। আমি তোমায় খুব ভালোবাসি অনু। কি হলো, কথা বলছো না কেন? জানেন তো মিস্টার চৌধুরী, আপনি আমায় 2 রকম অভিজ্ঞতা উপহার দিয়েছেন। সরি, আসলে এত আসল নকল বুঝি না। যদি বুঝতাম আজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকতাম না। জানেন তো মিস্টার চৌধুরী, আমি একটু একটু করে আপনার সাথে মানিয়ে নিচ্ছিলাম। আসলে নেয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অনু, তুমি কি সায়নের কাছে যেতে চাও? অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। যেতে চাইলে কি আপনি আমাকে সায়নের কাছে রেখে আসবেন? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে। আমার উপায় নেই। যা পারবেন না তা বলে লাভ নেই। তার মানে তুমি যেতে চাও? কি জানি, আমি যে কি চাই সে আমি নিজেও জানি না। অনু কথাগুলো বলতে বলতে বারান্দায় পা বাড়ায়। নির্ঝর অনুর হাত চেপে ধরে। তারপর অনুকে কাছে এনে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। জানো তো অনু, আমি যাকেই ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? অনু কি বলবে বুঝতে পারছে না। নির্ঝর, আমি সত্যি সায়নের সাথে নিজে থেকে যোগাযোগ করিনি, বিশ্বাস করুন। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে নির্ঝর মুখ ফিরিয়ে নেয়। ও বিশ্বাস করলেন না তো? আমি তোমায় ভালোবাসি অনু। বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। আচ্ছা, যাকে এত ভালোবাসেন তাকে এতগুলো আঘাত করতে একটু কষ্ট হলো না আপনার? তুমি তোমার শরীরের ক্ষত সবাইকে দেখাতে পারবে, আমি আমার ক্ষত কাউকে দেখাতে পারবো না। অনুর সাথে কথা বলে নির্ঝর বেরিয়ে যায়। অনুর নিজেকে কেমন পাগল পাগল লাগছে। নির্ঝর অনুর কাছে একটা বড় প্রশ্নচিহ্ন, যাকে ঘিরে রহস্যের সীমা নেই। লোকটা কি চায়, কেন চায়, কিছুই জানা নেই অনুর। হুটহাট করে দূরে সরিয়ে দেয়, আবার হুটহাট করেই এত কাছে টেনে নেয় যে ছাড়বার উপায় নেই। সায়ন অনেক চিন্তাভাবনা করে নিয়েছে, এভাবে চলা সম্ভব নয়। অনুর সাথে সরাসরি কথা বলতে হবে, অনুকে নির্ঝরের আসল রূপটা দেখাতে হবে। সকাল সকাল অনু গাল ফুলে বিছানায় বসে আছে। নির্ঝর অফিসে যাবে বলে তৈরি হচ্ছিল। অনু বিছানায় বসে বসেই নির্ঝরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অনুকে এভাবে বসে থাকতে দেখে নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়। অনু 2 হাত ধরে দাঁড় করিয়ে দেয়। কি হয়েছে টুনি পাখি, এভাবে বসে আছো কেন? ঘুম হয় নাই এখনো? অনু ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতন মুখ বাঁকিয়ে জবাব দেয়। শুনুন মিস্টার চৌধুরী, আমার না ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। পাকা তেঁতুল আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না, আমি খাবো। নির্ঝর একটু মুচকি হেসে অনুর কাছে এগিয়ে যায়। তারপর অনুর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে উত্তর দেয়। ফ্রেশ হয়ে নিচে চলো, বাড়িতে আপাতত কোনো তেঁতুল নেই, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। অনু মুচকি হেসে দুম করে নির্ঝরের গালে চুমু দিয়ে দেয়। নির্ঝর ভেবাচেকে খেয়ে দাঁড়িয়ে আছে। অনু লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে যায়, আর নির্ঝর মুচকি হেসে নিচে চলে আসে। নিচে নির্ঝরের মা নির্ঝরকে দেখে এগিয়ে আসে। কিছু বলবা আম্মু? আব্বুজি, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসো। আসলে তোমাকে বলা হয়নি, আজকে সন্ধ্যায় তোমার আনিকা আপুর সাদের অনুষ্ঠান আছে। তুমি এলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা। আর শোনো, তুমি তোমার বউকে বাপের বাড়ি দিয়ে এসো। কেন? বাড়ি শুদ্ধ সবাই তো যাব, সে একা একা বাড়িতে থাকতে পারবে? আর রাতে ফিরবো কি ফিরবো না, তাই তাকে বরং। 1 মিনিট, বাড়ি সবাই যাব, অনু যাবে না? এইসব বাজে মেয়ে মানুষদের এরকম শুভ কাজে যেতে নেই। আম্মু। নির্ঝর কিছু বলতে গিয়েও থেমে গেল। অনু আসছে। অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে।
শাশুড়ির বলা সম্পূর্ণ কথা শুনতে না পেলেও বাজার শব্দটা ঠিকই কানে এসেছে। কিন্তু উনি কাকে বন্ধা বললেন? সন্ধেবেলা নির্ঝরের জোরাজুরিতে অনুকেও সাথে আনা হয়েছে। নির্ঝরের মা একরকম ছেলের কথা রাখতেই অনুকে আনার পারমিশনটা দিয়েছেন। বৌমা এলে নাকি ছেলেও আসবে না। আনিকা আপুর সাত বলে কথা। আনিকা হলো নির্ঝরের ফুফাতো বোন। বেশ নিয়মকানুন মেনেই আনিকার সাথ দেওয়া হচ্ছে। আর অনু দূর থেকে এসব দেখছে। কেন জানি তার শাশুড়ি তাকে এসবের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। নির্ঝরকেও আশেপাশে দেখতে পাচ্ছে না অনু। হঠাৎই কেউ একজন পেছন থেকে অনুর মুখ চেপে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনু ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটা অনুকে গার্ডেনের এক কোণায় এনে ছেড়ে দেয়। অনু বেশ ভয় পেয়ে গিয়েছে, লম্বা লম্বা দম নিচ্ছে। কে আপনি? কি চাই? তোমাকে। লোকটা সামনে আসতেই অনু চমকে যায়। কতদিন পর এই মুখটা আবার দেখছে সে। সায়ন? কেমন আছো অনু? আমি জানি তুমি ভালো নেই। আপনাকে কে বলেছে আমি ভালো নেই? ভুল জানেন। সরুন, আমাকে যেতে দিন। সায়নকে পাশ কাটিয়ে যেতে নিলেই সায়ন অনুর হাত ধরে টান দেয়। অনু তাল সামলাতে না পেরে সায়নের বুকে এসে পড়ে। অনু সায়নকে ধাক্কা মেরে সরিয়ে দেয় দূরে। ডোন্ট টাচ মি। সায়ন কথা বলতে বলতে বারবার অনুকে কাছে টানছিল। অনু রেগে গিয়ে সায়নকে ঠাটিয়ে একটা চড় মারে। ভালোবাসা? মাই ফুট। কই ছিল আপনার ভালোবাসা মিস্টার সায়ন? যখন আমি ঘুমের ঘোরেও আপনাকে খুঁজেছিলাম, কই ছিলেন আপনি? যখন আমি আপনাকে দেখার জন্য ছটফট করেছিলাম, কই ছিল আপনার এই দরদ? রাতের পর রাত আপনাকে ফোন দিয়েছি, আপনি ফোন তোলারও প্রয়োজন বোধ করেননি। এখন এসছেন সোহাগ দেখাতে। অনু আমি। আপনি কি আপনি কি তামাশা? সবচেয়ে বড় তামাশা সেদিন হয়েছিল। জানেন কোন দিন? আমার বিয়ের আগের দিন। সেদিন সারা রাত আমি বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি আপনার জন্য, কিন্তু আপনি আসেননি। সে যাই হোক, আমি ভালো আছি, খুব ভালো আছি। অনু সায়নকে ধাক্কা মেরে ছুটতে থাকে। একরকম পালিয়ে আসে সায়নের থেকে। সায়নকে যেন তার অসহ্য লাগছে, বড্ড অসহ্য লাগছে। কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চলে যায় ভিড়ের দিকে। অনুর চোখে জল কিন্তু মুখে হাসি। ওখানে সবাই আনিকাকে ঘিরে ধরে কী সব করছে। অনু ধীর পায়ে এগিয়ে যায় সেখানে। অনু প্রথমে ইতস্তত করলেও পরে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। অনু কাছে যেতেই অনুর শাশুড়ি অনুকে ধরে নেয়। তারপর টেনে দূরে গিয়ে দাঁড় করিয়ে দেয়। এই মেয়ে, জানো না বাজে মেয়ে মানুষদের এসব করতে নেই, তাতে অনাগত সন্তানের অমঙ্গল হয়। চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো, ভুল করেও ওখানে যাবে না বলে দিচ্ছি। কিন্তু আমি চাই না তোমার জন্য আমার আনিমার কোনো ক্ষতি হোক। অনু অবাক চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। বোধ হয় বোঝার চেষ্টা করছে উনি কী সব বলছেন। মনে মনে বারবার একটা প্রশ্নই ঘুরছে। উনি আমাকে এসব বললেন কেন? আমার জন্য আপুর ক্ষতি বা হবে কি করে? বেশ কিছুক্ষণ পর জানেন তো, বেশি রাগ করলে পেট খারাপ হয়। ধুর, আপনি না কেমন জানি যখন তখন হাত পা ধরে টানাটানি শুরু করে দেন। এই যে মিস্টার গোমরামুখ নির্ঝর চৌধুরী, আমাকে তখন ওভাবে টানতে টানতে বাড়ি নিয়ে এলেন কেন? সবাই তো আজকে আনিকা আপুর বাসায় থাকবে, আর আপনি শুধু শুধুই আমাকে ওভাবে ধরে বেঁধে নিয়ে চলে এলেন। অনু সোফায় পা গুটিয়ে বসে বসে তেঁতুল খাচ্ছে আর একাই বকবক করেই যাচ্ছে। আর নির্ঝর নাকমুখ লাল করে চুপচাপ বসে আছে, ভীষণ রাগ হচ্ছে। তখন নির্ঝরের মা কথাগুলো বলার পর পাশে তাকাতেই দেখে ছেলেটি ওনার পেছনে চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছেলেকে এভাবে দেখে উনি চমকে যান। ইয়ে বাবু, আমি ওভাবে বলতে চাইনি। আসছি। কথাটা বলেই নির্ঝর অনুর হাতটা ধরে উল্টো পথে হাঁটা ধরে। কোথায় যাচ্ছ? বউটা যেহেতু আমার, তার সাথে জড়িত সব কিছুই আমার। তার দ্বারা কোনো অমঙ্গল হলে সেটা আমার দ্বারা হবে, কারণ সে তো আমার অর্ধাঙ্গিনী। মাকে কথাগুলো বলেই অনুর হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে নির্ঝর। নির্ঝরের মাও আর কিছু বলেনি। কি বলবে সে তো জানেই। নির্ঝরের মা কিছু না বললেও অনু বলছে, সেই থেকেই বলেই যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? আমি যাব না। আরো কত রকমের কথা। আর বারবার তো নির্ঝরের কাছের শাশুড়ির বলা কথাগুলোর অর্থ জানতে চাচ্ছিল অনু। তবে প্রত্যেকবারই নির্ঝর অনুকে ধমকিয়ে থামিয়ে দিচ্ছে। নির্ঝরের ধমকানিতে একটু থেমে গেল, বাড়ি ফিরে আবার শুরু করে। নির্ঝর অনুর কোনো কথার উত্তরই দেয়নি। কি করছো কি? পড়ে যাবে তো। আপনি আমায় ধরে বসুন, তাহলেই তো পড়বো না। নির্ঝর মুচকি হেসে অনুর কোমর জড়িয়ে ধরে।
আচ্ছা, আপনি আমায় নিয়ে চলে এলেন কেন? আমার ভালো লাগছে না, আর একটু দেখতাম সব কিছু। আমার অবশ্য খুব ভালো লাগছিল। অদ্ভুত কিছু নিয়ম এগুলো। হুম, এই নিয়মগুলো দাদি খুব মানতো। আমাদের পরিবারের সবাই মানে। ইয়াস, আর একটু থাকলেই সবটা দেখতে পারতাম। অবশ্য আমার যখন বেবি হবে তখন তো এমনিতেই দেখতে পারবো। কথাটা বলেই অনুর জিভে কামড় দেয়, মাথা নিচু করে নেয়। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে, কিন্তু এদিকে অনুর কথা শুনে নির্ঝরের বুকটা ধক করে ওঠে। প্রত্যেক মেয়ের মধ্যেই তো এক একটা মা লুকিয়ে থাকে। বিয়ের পর সে পরিপূর্ণ মা হতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনু তো... নির্ঝর অনেকবার চেষ্টা করেছে অনুকে সত্যিটা বলার, কিন্তু পারছে না। কথাটা গলা অব্দি এসে আটকে যাচ্ছে। নির্ঝর অনুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সিগারেট হাতে নিয়ে বারান্দায় চলে যায়। আপাতত মাথা শূন্য হয়ে যাচ্ছে। সে শূন্যের মধ্যে শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অনু যখন জানতে পারবে সে কখনো মা হতে পারবে না, তখন কেমন রিয়্যাক্ট করবে? ও কি খুব কষ্ট পাবে? খুব কি কান্নাকাটি করবে? আচ্ছা, আমি ওকে সামলাতে পারবো তো? যেই অনু জানতে পারবে সে কখনো মাতৃত্বের স্বাদ পাবে না, সেই মুহূর্তটা কেমন হবে? এসব ভেবেই নির্ঝর সিগারেটে কয়েকটা টান দেয়। হঠাৎই অনু পেছন থেকে এসে নির্ঝরকে পেছন থেকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সিগারেটের ধোঁয়া অনুর গলা অব্দি চলে যায়। মিস্টার চৌধুরী, আপনি এসব ছাইপাশ গিলছেন কেন? অনুকে ধরে, এরকম কেউ করে? আপনি উল্টো দিকে ঘুরে এসব খাচ্ছেন, সেটা কি আমি জানতাম? সরি। জানেন তো আমার ধোঁয়ায় খুব অ্যালার্জি। আমি সরি আসলে। এত আসল নকল আমি বুঝি না। অনু মুখ বাঁকিয়ে চলে যেতে নিলে নির্ঝর অনুর হাত ধরে টান দেয়। তারপর মুখটা অনুর দিকে বাড়িয়ে দেয়। দেখুন, আমি আপনার অমন পোড়া ঠোঁটে চুমু খেতে পারবো না। আগে জানতাম না, তাই এখন যখন জেনে গেছি তখন কি? ভুল করেও আর নয়। ঠোঁটের দিকে ইশারা করে। অনু নিজেকে ছাড়িয়ে ঘরে চলে আসে, আর নির্ঝর মুচকি হেসে দাঁড়িয়ে আছে। ভালোবাসার শুরুটা তো এমনই হয়, কিছু টক ঝাল আর কিছু মিষ্টি মুহূর্ত। হঠাৎই নির্ঝরের ফোন বেজে উঠল। নির্ঝর ঘরে উকি দিয়ে দেখে অনু নেই, ওয়াশরুমে গিয়েছে। নির্ঝর গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে শায়নের নাম্বার। হাজার অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তোলে নির্ঝর। হ্যালো। বা রেনির, খুব ভালো খেলা খেলিস আমার সাথে। কি বলছিস এসব? মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার মাথা তো খারাপ হবেই। শুধু আমার কেন, তোর মতো বেইমান স্বার্থপর ভাই, না না, নট অনলি ব্রাদার বাট অলসো বেস্ট ফ্রেন্ড যার থাকবে, তার মাথা তো খারাপ হবেই। শায়নের গলার আওয়াজ নির্ঝরের কেমন লাগছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তুই কি ড্রাঙ্কড? তুই আবার খেয়েছিস? এমন ভাব করছিস যেন তুই জীবনে খাসনি, এখন অনুর সামনে ধোয়া তুলসী পাতা সাচ্ছিস। সান, মুখ সামলে কথা বল। মুখ সামলানোর কি দেখছিস? হ্যাঁ, বেইমান কোথাকার। অনুর সামনে আমাকে ভিলেন বানিয়ে দিয়ে নিজে হিরো সাজছিস। সব ঠিক আছে, কি খাওয়াচ্ছিস তুই আমার গার্লফ্রেন্ডকে, যে সব সময় তোর নাম জপতেছে? মানে? এই বেইমান, তোর কি গার্লফ্রেন্ডের অভাব পড়েছে যে এত মেয়ে থাকতে আমারটার দিকেই তোর নজর পড়ল? বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। নির্ঝর ফোনটা কেটে দিয়েছে। শায়ন ড্রাঙ্ক, এখন ওর সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা দুইটাই সমান। নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়, পেছন থেকে জড়িয়ে ধরে। এই সময় গোসল করলা যে? আমার কিন্তু আপনার কোলে উঠতে ভালোই লাগে। লাগাটাই স্বাভাবিক। আমি যে তোমার বর, চলো না ছাদে যাই। আজ সারা রাত আমরা চাঁদ পোহাবো। ওকে, ডান। তবে আমায় কোলে করে নিয়ে চলুন, আমার খুব ইচ্ছা ছিল। নির্ঝর অনুকে কোলে করে সিঁড়ির দিকে হাঁটা ধরে। অনু, যদি তোমাকে তোমার স্বামী বা প্রাক্তনের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হয়, তুমি কাকে বাঁচবে? মানে? হয় সায়ন, নয় আমাকে। দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমায় বাঁচতে হবে অনু, আর অপরজনকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে। মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল নির্ঝর। তারপর ফোনটা অনুর দিকে ছুঁড়ে মেরে উঠে গেল। অনু চোখ বড় বড় করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরের এমন ব্যবহারের কোনো মানে খুঁজে পাচ্ছে না অনু। লোকটা তো একটু আগেই ভালো ছিল, ঠিক ভালো বলা যায় না, বেশ ভালো রোমান্টিক মোডে ছিল। অনুকে কোলে করে ছাদে নিয়ে এলো। ঠিক তার পর ফোনে টুংটুং করে কয়েকটা মেসেজ আসলো। তারপর হুট করে কি হলো কে জানে। আচ্ছা, মিস্টার চৌধুরী কি এই কথাগুলো বলবে বলেই আমাকে ছাদে আনলো? কি জানি বাবা, লোকটার মতিগতি বোঝা বড় দায়। এই রোদ্দুর তো, এই মেঘলা আকাশ, যেমন ওনার মনের আকাশে মেঘ জমতেও সময় লাগে না, তেমন মেঘ সরে যেতেও সময় লাগে না।
অনু মনে মনে কথাগুলো বলে একা একাই হেসে ওঠে। তারপর সিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নির্ঝরের কাছে যায়। অনু ঘরে এসে দেখে নির্ঝর দু হাতে মুখ ঢেকে বসে আছে। অনু ধীর পায়ে নির্ঝরের কাছে এসে গা ঘেঁষে বসে পড়ে। আপনার কি কিছু হয়েছে মিস্টার চৌধুরী? কি হলো বলুন না। নির্ঝর অনুর দিকে না তাকিয়ে প্রশ্ন করে। আনিকা আপুর বেবি শাওয়ারে তো সায়নের আসার কথা ছিল না, তুমি সায়নকে ওখানে ডেকেছিলে তাই না? নির্ঝরের এমন প্রশ্নে অনু বোকার মতন তাকিয়ে আছে। নির্ঝর অনু থেকে একটু দূরে সরে গিয়ে বসে। অনু এক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। নির্ঝর নিজেকে সামলিয়ে নিয়ে বলতে শুরু করে। কেন ডেকেছিলে সায়নকে? চলে যেতে চেয়েছিলে বুঝি? কি? আমি ডাকি? আচ্ছা, তুমি সায়নকে এতটাই ভালোবাসো যে আমার এত ভালোবাসা তোমার চোখেই পড়ে না? আমি সায়নকে ডাকিনি। তাই বুঝি? আর এতদিন পর এক্স বফকে দেখে নিজেকে ধরে রাখতে পারোনি তাই না? সোজা গিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়লে। মানে? নির্ঝর বসা থেকে উঠে গিয়ে ফোনের মেসেঞ্জারে লগ ইন করে। অনুর সামনে ফোনটা ছুঁড়ে মারে। দেখো। অনু ফোনটা হাতে তুলতেই চমকে যায়। এগুলো তো সায়ন আর অনুর ছবি। সবকটা ছবিতে সায়ন অনুর বেশ কাছাকাছি ছিল। একটা ছবিতে অনুকে সায়ন জড়িয়ে ধরে রেখেছে। আরও বেশ কিছু মুহূর্তের ছবি। মিস্টার চৌধুরী, এই ছবিগুলো আজকের সন্ধ্যার। আমি আপনাকে বলছি সবকিছু। আজকে হঠাৎ করেই। অনুকে থামিয়ে দিয়ে। থাক, আমি তোমার কাছে কোনো ব্যাখ্যা চাইবো না। জানো তো অনু, দুইটা জিনিস ব্যাখ্যাহীন হয়, এক ভালোবাসা আর এক প্রতারণা। তবে তুমি ভেবো না আমি তোমায় প্রতারক বলছি। তুমি কিছু ভুল করনি, ভুল তো আমি করেছি। কি ভুল করেছি জানো? তোমাকে জোর করে বিয়ে করে, তোমায় ভালোবাসার জন্য জোর করে। আমি জানি তুমি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছিলে, কিন্তু আমি অন্ধ ছিলাম তোমায় ভালোবেসে। সব ভুল আমার। আমি হয়তো তোমায় ভালো রাখতে পারিনি, তাই তো তুমি। থাক সেসব কথা। তুমি যদি চাও সায়নের কাছে চলে যেতে পারো, আমি বাধা দেব না। সত্যি তো জোর করে ভালোবাসা হয় না। কথাগুলো বলেই নির্ঝর ঘর থেকে বেরিয়ে যায়। অনু সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। নির্ঝরের কথাগুলো অনুর বুকে গিয়ে বিঁধছিল। ছবিগুলো যেমন ব্যাখ্যা নির্ঝর সাজিয়েছে তেমন কিছুই তো ঘটেনি। তখন সায়নী তো হুট করে কোথা থেকে চলে এলো। সায়নী তো বারবার কাছে আসছিল। সায়নী তো জোর করছিল তার সাথে যাওয়ার জন্য। আমি গেছি? যাইনি তো। যাওয়ার হলে তো কবেই চলে যেতাম। আবার কি আপনার বাড়িতে থাকতাম নাকি? ফিরে আসতাম। অনু ফোপাতে ফোপাতে তোতা পাখির মতন একা একা বুলিগুলো আওড়াচ্ছে। তবে সেগুলো শোনার জন্য নির্ঝর নেই। কিন্তু ওই ছবিগুলো কে পাঠালো? সায়ন নাকি অন্য কেউ? কেন পাঠালো? কি চায় সে? অনু ঘরে এসে ফোনটা হাতে তুলে নেয়। নির্ঝরকে বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু নির্ঝর ফোন তুলছে না। বার দুয়েক ফোন দেওয়ার পর তৃতীয়বারের বেলায় নির্ঝরের ফোনটা সুইচ অফ বলে। অনু কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। আজকে নির্ঝরের জন্য বড্ড বেশি কষ্ট হচ্ছে। নির্ঝরের কথাগুলো বিষের মতন শোনাচ্ছিল। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ পর বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। অনু ছুট লাগায় দরজা খুলতে। হয়তো নির্ঝর এসেছে। দরজা খুলতেই অনু অবাক। সিমি নির্ঝরকে ধরে রেখেছে আর নির্ঝর কেমন টলমল করছে। দুজনে ভিজে একাকার। অনু গিয়ে নির্ঝরকে ধরতে গেলেই সিমি থামিয়ে দেয়। তোমাকে ধরতে হবে না, আমি পারবো। তুমি দরজাটা বন্ধ করে দাও না। আসলে নীরা তো ভিজে গেছে, ওকে ধরলে তুমিও ভিজে যাবে, তাই বললাম আর কি। অনু গিয়ে নির্ঝরকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে চেঞ্জ করিয়ে শুইয়ে দিল। নির্ঝরের জ্বর আসছে গা কাঁপিয়ে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। একটু একটু জ্বর বেড়ে চলেছে। অনু কি করবে বুঝতে পারছে না। উঠে গিয়ে নির্ঝরের মাথায় পানি দিয়ে গা মুছিয়ে দেয়। বারবার মাথায় ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে। অনু ধীর পায়ে নির্ঝরের কাছে চলে যায়। জ্বরটা বোধহয় বেড়েছে। অনু নির্ঝরের কপালে হাত দিতেই নির্ঝর হাতটা সরিয়ে নেয়। চলেই যখন যাবে তখন শুধু শুধু মায়া বাড়াচ্ছ কেন? তোমার মায়া আমায় বড্ড পোড়াবে। যে মায়ার বাঁধন রাখতে পারবে না সে বাঁধনে জড়িও না আমায়। নির্ঝর চোখ বন্ধ করে কথাগুলো বলে। অনুর হাত এখনো নির্ঝরের হাতের মধ্যে। নির্ঝর নিজের হাতটা আলগা করতেই অনু আরেক হাত দিয়ে নির্ঝরের হাতটা শক্ত করে ধরে। নির্ঝর কি বুঝলো কে জানে, সেও অনুর হাতটা শক্ত করে ধরে নেয়। তাদের এই মুহূর্তটুকু জানান দিচ্ছে এই সম্পর্ক বৈধ সম্পর্ক। এই বন্ধন বৈধ ভালোবাসার বন্ধন। এই সম্পর্ক ভাঙা এত সহজ নয়। হঠাৎই নির্ঝরের ফোনটা বেজে ওঠে। অনু দেখে আননোন নাম্বার। অনু ফোনটা কানে ধরতেই। অনু প্লিজ ফিরে এসো। সায়ন, তুমি বারবার কেন ভুলে যাচ্ছ এখন আমি বিবাহিতা? তুমি নির্ঝরের সাথে ভালো থাকবে না। ও একটা ঠকবাজ। ও তোমাকে ঠকে, আমাকে ঠকে, আর আমাদের।
চুপ, শুনতে চাই না আমি কোনো কথা তার সম্পর্কে, কারণ সে আমার স্বামী। ভালো হোক মন্দ হোক আমারই তো। অনু, তোমার অনেক কিছু বলার আছে। নির্ঝর যা যা করেছে সব বলার আছে তোমায়। নির্ঝর ঘুমোচ্ছিল বলে অনু ফোনটা নিয়ে বারান্দায় চলে গিয়েছিল। কথা বলে ঘরে আসতেই দেখে নির্ঝর বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। কি হলো, উঠে পড়লেন যে? জ্বরটা তো এখনো বোধহয় কমেনি। কথা হলো কখন নিতে আসছে ও তোমায়, আজকেই নাকি কাল? আমাকে কে নিয়ে আসবে? কে আবার, সায়ন? নিতে আসতে হবে কেন? যেতে চাইলে আমি একাই যেতে পারবো। আমার কি পা নেই নাকি? আমি হাঁটতে পারি না? খুব আছে। একবার বেরিয়ে দেখো, পা ভেঙে ঘরে ফেলে রাখবো। অনুর হাত ধরে কাছে টেনে এনে বাড়ি একটু আগেই না বললেন যেতে চাইলেই নাকি যেতে পারবো, আপনি বাধা দেবেন? এখন কি হলো? আপনি তো দেখছি কথা উল্টাচ্ছেন মিস্টার নির্ঝর চৌধুরী। এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। যা পারবেন না তা বলতে নেই। তুই সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? দেখি দেখি, জ্বরটা তো একটু কমেছে। একটু বসুন, কিছু খেয়ে ঔষধ খাবেন। খাবো তো। অনু উঠতে গেলে কই যাও? খাবার আনতো। লাগবে না, দাও। কি? তোমার ঠোঁট। কি অসুখ হয়ে মাথাটা আপনার গেছে? এই মাঝরাতে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? ঘুমিয়ে পড়ো, মাঝরাত হয়ে গিয়েছে। অনু মুচকি হেসে নির্ঝরের পাশে শুয়ে পড়ে। নির্ঝরের জ্বর কমে গেছে, তবে গাটা ছ্যাঁতছ্যাঁত করছে। অনু পাশে শুতেই নির্ঝর আবার অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। এই যে শুনছেন, আমাকে একটু জড়িয়ে ধরবেন, না হলে আমার ঘুম আসবে না। মানে অভ্যাস হয়ে গেছে। নির্ঝর মুচকি হেসে অনুকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। অনু, হুম। আমায় ছেড়ে যেও না। সকালে ঘুম থেকে লাফিয়ে ওঠে। ঠিক সকাল বললে ভুল হবে, সকাল গড়িয়ে দুপুর হতে শুরু করেছে। ঘড়িতে তখন 11:20। নির্ঝর এখনো ঘুমাচ্ছে। অনু ঝটপট উঠে গিয়ে যেতেই দেখে সবাই চলে এসেছে। সবাই দুপুরের রান্নাবান্নায় ব্যস্ত। যাও যাও, নিজের ঘরে যাও। রান্নাঘরে কেন এসেছো? তুমি চাইলে আমার ছেলে তোমার জন্য 10 জন দাসী বান্দি রেখে দিবে। মা আমি আসলে খবরদার, আমায় মা বলবে না। যে মেয়ের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই সে এসেছে আমায় মা ডাকতেই। চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে যাও। আপনি আমায় পছন্দ করেন না কেন? কি করেছি আমি? না, আমি তোমায় পছন্দ করি না। তোমাকে আমার ছেলের বউ বলেও মানি না। আর তোমার মতো বাজে মেয়ে মানুষকেই বা নিজের ছেলের বউ বলে মানে? মেয়ে মানুষ অথচ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সে এসেছে আমার ছেলের বউ হতে। অলক্ষ্মী মেয়ে মানুষ। আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়ে যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। অনু চোখের পানি ফেলতে ফেলতে মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে। চোখ দুইটা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাবা মা কোনোদিন অনুর সাথে একটু জোর গলায় কথা বলেনি, সেই অনুকে শাশুড়ি এতগুলো কথা। অনু, তুমি মন খারাপ করো না। আসলে আন্টি তোমাকে নিয়ে প্রথম থেকেই আপসেট। আসলে যে মেয়ে মা হতে অক্ষম, একজন মা হয়ে সেই মেয়েকে নিজের ছেলের লাইফে অ্যাকসেপ্ট করাটা কষ্টকর। মানে সিমি আপনি, তোমার কথা আমি বুঝতে পারছি না। ও নীর তোমায় কিছু বলেনি তাই না? থাক, আমিও না হয় নাই বলি। না না না, তুমি বলো কি হয়েছে? কেন এরকম বলছো তোমরা? আসলে অনু, আমার বলতে খারাপই লাগছে, কিন্তু তুমি কখনো মা হতে পারবে না। সায়নের সাথে আকদের দিনই ডক্টর তোমার পরিবারকে এসব জানায়, আর তাই। কিন্তু সায়নের এতে কোনো সমস্যা ছিল না। সমস্যা তো তৈরি করেছিল আন্টি, মানে সায়নের মা। সেই সায়নকে আর বিয়েটা করতে দেয়নি। কথাটা শোনার পর যেন অনুর গোটা পৃথিবীটা তোলপাড় হতে শুরু করে। কি শুনছে ও এসব? অনুর চোখ দিয়ে টুপটুপ করে বৃষ্টির মতন পানি পড়ছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু শান্ত চোখে সিমির দিকে তাকিয়ে আছে। অনু চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছে। এসব কি সত্যি? তার মানে এই কারণে সায়ন বিয়েটা করেনি। মিস্টার চৌধুরীও তো এতদিন আমাকে কিছু বলেনি, কিন্তু কেন? উনি কেন আমায় এগুলো বলেনি? বাবা মা ভাইয়া ভাবি কেউই তো কিছু বলেনি। অনু কাঁদতে কাঁদতে বাগান থেকে বাড়ির দিকে পা বাড়ায়। নির্ঝর বিছানায় হেলান দিয়ে বসেছিল। অনুকে দেখে একটু উঠে বসে। মিস্টার চৌধুরী, আমি কি সত্যি কোনোদিন মা হতে পারবো না? আমি কি ইস্যুলেস? অনুর কথায় নির্ঝর অবাক চোখে তাকায়। হঠাৎ এরকম সময় অনুর মুখে এই কথাটা শুনবেই নির্ঝর মোটেও আশা করেনি। মানে? মানে বুঝতে পারছেন না? আপনি তো সব জানতেন, আমাকে বলেন নাই কেন? আমি চাইনি তুমি কষ্ট পাও। অনু কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। নির্ঝর এগিয়ে যায় অনুর কাছে। নির্ঝরকে কাছে পেয়ে অনু দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। এ নিয়ে আর একটা কথা বলেনি অনু। কি বলবে?
বলার তো কোনো ভাষাই নেই। প্রত্যেক মেয়ে তো মাতৃত্বের স্বাদ পেতে চায়, কিন্তু অনু সেটা পাবে না। আজ অনুর কাছে গোটা জীবনটাই বিষাদময় লাগছে। নির্ঝরকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে কথাগুলো গলায় আটকে যাচ্ছে। সব কষ্ট একসাথে দলা পাকিয়ে মুখ দিয়ে বের হচ্ছে না। সেই মুহূর্তে অনু নির্ঝরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলছিল। নির্ঝর, আমি মা হতে চাই। নির্ঝর অনুকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরেছিল। অনুর কথার প্রতি উত্তর নির্ঝর শুধু এতটুকুই বলেছিল, আমার শুধু তোমাকে চাই। আল্লাহ যেমন আমার ইচ্ছে পূরণ করেছে, তেমন হয়তো তোমার ইচ্ছেও পূরণ করবে। অনুর কাছে এখন সবটা পরিষ্কার। শায়ন কেন সেদিন হাসপাতাল থেকে চলে গিয়েছিল, আর বিয়েটা কেনই বা করেনি। হয়তো অনুর এত বড় দুর্বলতা সে মানতে পারেনি, তাই পালিয়ে গিয়েছিল। প্রেমিকার এত বড় অপারগতা হয়তো শায়নের মতন প্রেমিক মানতে পারেনি, কিন্তু নির্ঝর মেনে নিয়েছে। মেনে নিয়ে তো বিয়েটা করেছে। আচ্ছা নির্ঝর, আপনি বিয়ের আগে সবটা জানতেন? হুম। সব জেনে কেন বিয়েটা করলেন? মানুষ তো অনেক কিছুই চায়, সব কি আর একসাথে পায়? আমি যা পেয়েছি তা নিয়েই ভালো আছি। অনু মাথা নিচু করে নেয়। কিন্তু আমি চাই, ছোট্ট ছোট্ট হাত বানিয়ে খেলতে চাই। নাদুস নুদুস একটা বেবি যে আমাকে মা মা বলে ডাকবে। ওর তুলতুলে গাল ধরে আদর করতে চাই। আল্লাহ চাইলে সব হবে। নির্ঝর, আপনি সায়নের ব্যাপারটা জানতেন? নির্ঝর মুচকে হেসে জবাব দেয়, আজকাল অনু শাশুড়ি অনুকে বড্ড কথা শোনায়। যখন যা খুশি নয় তাই বলে অপমান করে। তবে অনু নিশ্চুপ। সেদিন হাসপাতালে আনিকা আপুর বাচ্চা দেখতে গিয়েও অনুর শাশুড়ি একঘর লোকের সামনেই অনুকে যা নয় তাই বলে অপমান করল। বাচ্চাটাকে একবার দেখতেও দেয়নি। কেন দেবে? এসব বাজে মেয়ে মানুষের ছায়া পড়লেও নাকি বাচ্চাদের ক্ষতি হবে। শাশুড়ির কথার প্রতি উত্তরে অনু শুধু বলেছিল, কোনো মেয়ে ইচ্ছে করে বন্ধা হতে চায় না। যদি আল্লাহ সন্তান না দেয় আমার কি করার আছে? নিজের সন্তানের জন্ম দিতে পারবো না বলে আমি অন্যের সন্তানের ক্ষতি চাইবো? এটা কেমন কথা? সেদিন অনু মুখ গোমড়া করে বাড়িতে চলে এসেছিল। বেশ কয়েকটা দিন কেটে গেছে। সবকিছু মিলিয়ে অনু নিজেকে মানিয়ে নিয়েছে। আল্লাহ সবার কপালে কি সুখ রাখে? নির্ঝরের মতন স্বামী পেয়েছে, এই তো অনেক। যে একদিন বিকালে অনুর মন খারাপ করেছিল, তাই সে বাগানে চলে আসে। কিছু কিছু গোলাপ নতুন করে কুড়ি ফুটেছে, সেগুলোতে পানি দেয়। একটু ঘোরাফেরা করতে শাশুড়ি ডাক দেয়। শাশুড়ির ডাকে অনু ভেতরে আসতে নিলেই কেউ একজন অনুর হাত ধরে ফেলে। কে? নির্ঝরকে তুমি যতটা মহান ভাবছো সে ঠিক ততটা মহান নয়। অনু যে তোমার সম্পর্কে এরকম কথা জেনেও তোমায় বিয়ে করবে, আসলে সব ওর পরিকল্পনা। অনু পাশ ফিরে তাকায়, দেখে শায়ন দাঁড়িয়ে আছে। তুমি? তোমার বারবার সত্যি জানতে চেয়েছিলাম, তুমি শোনোনি। আরো কি জানার বাকি আছে বলো, আমি কিচ্ছু জানতে চাই না। অনু, এইসব কিছু নির্ঝরের প্ল্যান ছিল আমাদের আলাদা করার। নির্ঝর ইচ্ছা করে এসব করেছে। ও প্ল্যান করে আমাদেরকে তোমার থেকে আলাদা করেছে। শায়ন এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নেয়। অনু অবাক হয়ে দাঁড়িয়ে আছে। শায়ন কেমন এক অন্যরকম দৃষ্টি দিয়ে অনুকে দেখছে। বলো কি বলবে, তবে শুনে রাখো, তুমি যদি নির্ঝরকে নিয়ে বানিয়ে বানিয়ে একটাও মিথ্যে কথা বলো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শায়ন মুচকে হেসে জবাব দেয়, অনু, তোমার ভালোবাসায় এতটাই ঠুনকো ছিল যে আমাকে এত অল্পতেই ভুলে গেলে। ভয় নেই, আমি প্রমাণ ছাড়া কিছু বলবো না। আর আমি যে তোমায় মিথ্যে বলতে পারি না এটা তুমিও ভালো করে জানো। যা বলবে তাড়াতাড়ি বলো। নির্ঝর নিশ্চয়ই তোমাকে বলেছে তুমি ইস্যুলেস, তোমার কখনো বেবি হবে না, তাই আমি তোমাকে ফেলে চলে গিয়েছিলাম। বলেনি এগুলো? আমি জানি কথাগুলো, তবে নির্ঝরের কাছে থেকে না কথাটা কিছুটা সত্যি হলেও গোটাটা নয়। অনু, নির্ঝর আমার খালাতো ভাই হয়। অনু, নির্ঝর আমার খালাতো ভাই হয়। ও শুধু ভাই বললে ভুল হবে, এক কথায় জিগারের দোষ ছিল। তোমার আমার সম্পর্কের শুরু থেকে শেষ অবধি ও ছিল। ও সব জানতো, কিন্তু ও নাকি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। তবে আমি সেটা রিসেন্টলি জেনেছি। ও তোমাকে আমার পাশে অ্যাকসেপ্ট করতে পারেনি, তাই তোমাকে আমার থেকে আলাদা করার জন্য প্ল্যান করেছে, এসব করেছে। অনু হাঁ করে শায়নের কথাগুলো গিলছে। কিসের প্ল্যান? সেদিন আগের দিন তুমি হুট করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেন্স হারিয়ে ফেললে। ওই সময় কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি সরাসরি নির্ঝরকে ফোন করি। আর নির্ঝরই সব ব্যবস্থা করে। তোমাকে নির্ঝরের ফুপার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আর তোমার ডক্টরকে ছিল জানো? আনিকা আপু, মানে নির্ঝরের সেই ফুফাতো বোন। তো আনিকা আপুই সবাইকে বলে তুমি নাকি
কোনো দিনও মা হতে পারবে না। ওই কথাগুলো শোনার পরপরই মা বিয়েতে না করে দেয়। বিশ্বাস করো অনু, আমার কোনো সমস্যা ছিল না, আমি তো তোমায়, কিন্তু মা কিছুতেই মানছিল না। আমাকে কী সব কসম টসম দিল, আমি না চেয়েও তোমায় ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম পরে মাকে বুঝিয়ে। অনু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো শায়ন মিথ্যা বলছে। অনু শায়নের দিকে এক পলক তাকিয়ে যেতে নিলে শায়ন অনুর হাত ধরে নেয়। আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? হবে কি করে? তোমার স্বামী তো তোমার পরিবারের কাছে নিজে মহান সেজে আমাকে ভিলেন বানিয়ে দিয়েছে। জাস্ট শাট আপ অ্যান্ড গেট লস্ট। নীর তোমার ভাইকে পাঠিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি বিয়েটা না করায় তোমার বাবা মা ভাই সবাই ভেঙে পড়ছিল, হয়তো তোমার ভবিষ্যৎ নিয়েই। তখন নীর তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তোমার বাবা মাও রাজি হয়ে যায়। তাদের কাছে তো নির্ঝর ফেরেস্তা। আপনি জানতেন না আবার বিয়ে হচ্ছে? জানতাম, কিন্তু নির্ঝরের সাথে হচ্ছে এটা জানতাম না। মা আসতে দেয়নি। আমি আমার স্বামীকে বিশ্বাস করি। তাহলে এই নাও, নিজের চোখেই দেখে নাও রিপোর্ট। এই একটা নকল, যেটা সেদিন অনামিকা আপদ তৈরি করেছিল। অনু জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে শায়নের দিকে তাকিয়ে আছে। এই একটাতে লেখা আছে তোমার ওভারিতে প্রবলেম আছে, তুমি কখনো মা হতে পারবে না। আর এটাতে লেখা আছে তোমার সিস্ট হয়েছে, যার জন্য পেট ব্যথা হচ্ছিল। আসলে তুমি কখনো মা হতে পারবে না। এগুলো সব সাজানো নাটক, তোমাকে আমার থেকে আলাদা করার জন্য। ওই এর পিছনে অবশ্য তুমি ছাড়া আরেকটা কারণ আছে, সেটা হলো নীরা। নীরা? নীরা। আমি ভালোবেসে ছোটবেলা থেকেই। খালামণি চান আমি নীরাকে বিয়ে করি, সবাই এটাই চাই, মাও। কিন্তু আমি না করে দেই। অনু, নির্ঝর নিজের স্বার্থে আমাকে জীবনটা শেষ করে দিল। অনু চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। কথা আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সায়ন, তুমি নীলাকে বিয়ে করে নাও আর ভালো থেকো। কি? ভুলে যাও আমাকে, ভুলে যাও অনু নামের কেউ তোমার জীবনে ছিল। কথাগুলো বলেই অনু ছোট্ট ছোট্ট বাড়ির ভেতর চলে আসে। এবার হয়তো অনুর সব হিসেব মিলে গেছে। কেন সেদিন নির্ঝর নীরার আকদে অনুকে থাকতে দেয়নি? কেন নির্ঝর নীরার বিয়ের কথা বলে এড়িয়ে যেত? আর কেনই বা নির্ঝর এভাবে জোর করে অনুকে আটকে রেখেছে? সব মিলে যাচ্ছে সবকিছু। অনু ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। বেশ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। দুচোখ উপচে নোনা পানির ঢেউ আসছে, কিন্তু কোনো এক বিশাল প্রাচীর সেই ঢেউটাকে বাইরে আসতে বাধা দিচ্ছে। এই ঘরে অনুর দম বন্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ অনু মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। তারপর হুট করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যাবে আপাতত মাথায় আসছে না। তবে এই ঘর, এই বাড়ি, এই মিথ্যা সম্পর্কগুলো থেকে তার মুক্তি চাই। অনুর চলে যাওয়া কারো চোখে না পড়লেও সিমির চোখে পড়ে। এতদিনের খাটাখাটনির পর আজ সিমির কাজ সফল হলো। সিমির মুখে এক তৃপ্তির হাসি। প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। এদিকে অনুর কোনো খোঁজ নেই। নীরা সারা বাড়ি খুঁজে অনুকে পায়নি। অনু কখন বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় গেছে কেউই জানে না। প্রায় রাত 11টা নাগাদ নির্ঝর বাড়ি ফেরে। নীরা ড্রয়িং রুমে বসে বসে কাঁদছে। সে সন্ধ্যা থেকে অনুর কোনো খবর নেই। নির্ঝর ঘরে ঢুকতেই নীরা নির্ঝরকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নীরা, কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। নির্ঝরের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি, কোথায় গেছে অনু? জানি না, আমাদের কাউকে কিচ্ছু বলেনি ভাইয়া। আমার না খুব ভয় করছে। এখন পর্যন্ত অনুর কোনো খবর নেই। নির্ঝর সারা রাত অনুকে খুঁজেও কোথাও পায় না। অনু বাবার কাছে যায়নি। নির্ঝর খবর নিয়েছিল, কিন্তু অনুর বাবার বাড়িতে কেউই জানে না অনু কোথায় গিয়েছে। নির্ঝর অনেক খোঁজাখুঁজি করে ভোরের দিকে বাড়ি চলে আসে। নির্ঝর ঢুলু ঢুলু চোখে ক্লান্ত শরীরে বাড়ির ভেতর ঢুকতেই দেখে অন্ধকারে কেউ একজন সোফার উল্টো দিকে ফিরে বসে আছে। নির্ঝর হালকা আলো আধারে পেছনে ফিরে থাকা মেয়েটাকে দেখছে। সেই হালকা গোলাপি কালারের শাড়িটা নির্ঝর স্পষ্ট দেখতে পাচ্ছে। কাল রাতেও অনু এই শাড়িটাই পরেছিল। অনু? নির্ঝর এক ছুটে গিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। অনুর ঘাড়ে মুখ গুজে বাচ্চাদের মতন কাঁদতে থাকে। এতক্ষণ পর যেন নির্ঝরের বুকের খাঁচায় প্রাণ ফিরে এলো। অনুকে শক্ত করে ধরে বলতে শুরু করে, কই গিয়েছিলে? এভাবে কেউ হুটহাট করে চলে যায়? জানো কত চিন্তা হচ্ছিল। তুমি কেন বুঝো না আমি তোমায় কতটা ভালোবাসি? কি হলো, চুপ করে আছে কেন?
নির্ঝর অনুকে এই পাশে ফেরাতেই দেখে হে তো অনু নয়। সিমি। সিমি অনু সেই হালকা গোলাপি রঙের শাড়িটা পরেছে। অনুর মতন করে হাত খোপা করে পিঠে ছড়িয়ে দিয়েছে। খোপায় সদ্য মালা করা বেলি ফুল পরেছে। নির্ঝর সিমিকে দেখে দূরে সরিয়ে দেয়। সিমি আবার নির্ঝরকে কাছে টেনে নেয়। নীর দেখো, আমি শাড়ি পরেছি, এই রংটা তোমার অনেক পছন্দ তাই না? আমি জানি। দেখো নীর, আমাকে অনুর মতো লাগছে তাই না? এবার আমায় ভালোবাসো। কথাগুলো বলেই সিমি নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর সিমিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। তোর মাথা কি আবার খারাপ হলো? নীর দেখো না, আমাকে অনুর মতো লাগছে তো, তাহলে আমাকে অনুর মতোই ভালোবাসো না প্লিজ। দেখো, ধরে নাও না আমি অনু। এই নীর, এই একটু ভালোবাসলে কি হয় বলো না? কেন এমন করিস আমার সাথে? আমি ভুল করেছি নীর, প্লিজ আমাকে ক্ষমা করে দে। সিমি, সব কিছুর একটা সীমা আছে, আমার সহ্যেরও একটা সীমা আছে, প্লিজ। নীর কেন করছিস এমন? ওই চরিত্রহীন মেয়ের জন্য আর কত কষ্ট দিবি আমাকে? নির্ঝর সিমিকে সরিয়ে দিয়ে ঠাটিয়ে থাপ্পড় মেরে দেয়। সিমি সিটকে গিয়ে সোফায় বসে পড়ে। আর একবার অনুর নামে কোনো বাজে কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি ভেবেছিস তুই বারবার আমার সামনে অনুকে খারাপ প্রমাণ করলেই অনু খারাপ হয়ে যাবে? সেদিন তুই সায়নকে শপিং মলে ডেকে অনুর নাম দিয়েছিলি, তোর জন্যই আমি সেদিন অনুকে মেয়েটা কষ্টে ছটফট করেছে, বেল্টের আঘাতে রক্তাক্ত হয়েছে, তবে মুখ দিয়ে টু শব্দ করেনি। কথাগুলো বলেই নির্ঝর দেয়ালে ঘুষি মারে। তুই সেদিন আনিকা আপু বেবি শাওয়ারে সায়নকে ডেকেছিলি, ভেবেছিল অনু আমাকে ছেড়ে চলে যাবে। সায়ন সেদিন অনুকে জোর করেছিল সায়নের সাথে যাওয়ার জন্য, কিন্তু অনু যায়নি। কারণ কি জানিস? অনু আমাকে ভালোবেসেছে। তবে সেদিন তুই আড়াল থেকে ছবি তুলেছিলিস আর আমাকে পাঠিয়েছিলিস যাতে আমি অনুকে ভুল বুঝে দূরে সরিয়ে দেই। আমি ওই ছবিগুলো দেখে অনুকে হয়তো ভুলই বুঝতাম কেন, তুই তো আমাকে যা বুঝিয়েছিলিস তাই বুঝে অনুকে। যাই হোক, থ্যাঙ্কস টু আল্লাহ, সেদিন সঠিক সময় আনিকা আপু আমাকে বলে দিয়েছিল অনু আর সায়নের মাঝে কি কি কথা হয়েছিল। নীর প্লিজ, আমি তোকে খুব ভালোবাসি। সিমিকে জোরে ধাক্কা দিয়ে তোর অনেক কিছু পাওনা আছে সৌমিতা খান, আমার থেকে অনুর থেকে সব হিসেব মিলিয়ে দিয়ে তারপর তোর ছুটি। নির্ঝর বাড়ি থেকে বেরিয়ে যায়। একটা ঘর তখনই পরিপূর্ণ হয় যখন সে ঘরে ভালোবাসা থাকে, আর সেই ভালোবাসার যত্ন করে সাজিয়ে রাখে কিছু গুরুত্বপূর্ণ মানুষ। সেই মানুষগুলো যখন থাকে না, তখন না থাকে ভালোবাসা, না থাকে ভালো লাগা। ভালোবাসা ছাড়া সবকিছু কেমন যেন অগোছালো, ছন্ন ছাড়া, মায়াহীন। নির্ঝর খুব দ্রুত গাড়ি ড্রাইভ করছে। মাথা ফুটতে চিন্তা, অনু কোথায়, কেমন আছে সে? অনু কি তবে হারিয়ে গেল? আচ্ছা, আমার কপাল এমন কেন? একটু তো ভালোবাসাই চেয়েছি, বেশি কিছু তো চাইনি। অনু কি সায়নের কাছে গেছে? অসম্ভব। নির্ঝর কি মনে করে শায়নকে ফোন দেয়। হ্যালো সায়ন, অনু কই? অনু কি তোর সাথে? লিসেন মিস্টার নির্ঝর চৌধুরী, আমার অনুর যদি কিছু হয় তোকে আমি ছাড়বো না। শায়ন হুট করে ফোন রেখে দেয়। অনু কই সেটা শায়ন জানে না। আমিও না কত বোকা, বারবার তোমায় অবিশ্বাস করি, আজও করলাম। অনু তুমি কই? একটিবার ফিরবা প্লিজ, শুধু একবার সরি বলবো। নির্ঝরের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে। অনুকে ফিরে পাবে তো? অনেক খোঁজাখুঁজির পরও নির্ঝর অনুর খোঁজ পাচ্ছিল না। অনুর বাবার বাড়ি থেকেও কেউ কিছু বলছিল না। নির্ঝর পাগলের মতন এদিক ওদিক খুঁজছিল, কিন্তু অনুর কোনো খবর নেই। হঠাৎই অনুর ভাবি নির্ঝরকে ফোন দেয়। সংসারে এমন মান অভিমান হবে? অনু ছেলে মানুষ, তাই রাগ কন্ট্রোল করতে পারেনি। তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নিয়ে এসো। মানে অনু তো আমাকে বলে যায়নি, মানে আমি জানি না অনু কোথায়। তা ভাই, এ বিষয়ে আমি তোমায় সাহায্য করতে পারি। অনু ছোট ফুপির বাসায় গেছে। অনুর ভাবির কাছ থেকে নির্ঝর জানতে পারে অনু তার ফুপির বাসায় আছে। নির্ঝর খবর পেয়ে ভাবির ঠিকানা মতন ছুট লাগায় অনুর কাছে। অনুর কাছে পৌঁছালো অনু নির্ঝরের সাথে দেখা করতে নারাজ। সে এক প্রকার জিদ ধরে বসে আছে। অনেক জোরাজোরির পর শেষমেশ দেখা করতে রাজি হয়। অনু বারবারই নির্ঝরের থেকে দূরত্ব বজায় রেখে কথাগুলো বলছিল, যা নির্ঝরের একদম পছন্দ হয়নি। তাই সে জোর করে অনুকে জড়িয়ে ধরে। অনুকে একরকম জোর করে বাড়িতে নিয়ে যায়। তখনই অনু নির্ঝরকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে কথাগুলো বলে। অনু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নির্ঝর মূর্তির মতন দাঁড়িয়ে আছে। আজ অনু মুক্তি চাইছে তার ভালোবাসা থেকে। অনু মুক্তি চাইছে এই সম্পর্ক থেকে। নির্ঝর অনুর পাশে বসে পড়ে। অনুর মুখটা উঁচু করে তুলে ধরে অনুর চোখে চোখ রেখে প্রশ্ন করে, অনু একটিবার আমার চোখে চোখ রেখে বলো,
তুমি আমায় ভালোবাসো না? অনু মাথা নিচু করে নেয়। নির্ঝর আবার অনুর মুখটা উঁচু করে তুলে ধরে। তোমার ওই 2 চোখে আমার বারবার ডুবতে চেয়েছি। তোমার ঠোঁটের কোণে ওই মিষ্টি হাসিটাতে বারবার হারিয়ে যেতে চেয়েছি। তোমাকে ভালোবেসে পাড়ি দিতে চেয়েছি নিজের বাকি জীবন। অনু, তোমার হাতে হাত রেখে আমি বুড়ো হতে চেয়েছি। আমার এই চাওয়াগুলো কি এতই বেশি ছিল যে তুই মুক্তি চাইছো আমার থেকে? আপনার চাওয়াগুলো ভুল ছিল, ভুল হলাম আমি। নির্ঝর, আপনি ভুল মানুষের কাছে ভুল জিনিস চেয়েছেন। প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে এবার মুক্তি দিন। নির্ঝর অনুকে শক্ত করে ধরে, তারপর দাঁড় করিয়ে দেয়। বারবার এক কথা কেন বলছো? বলছি তার কারণ আপনার মতো বিশ্বাসঘাতক বেঈমান লোকের সাথে আমি একটি মুহূর্তও থাকতে চাই না। আপনার মতো স্বামী থাকার থেকে বিধবা হয়ে থাকা অনেক ভালো। নির্ঝর অনুকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নির্ঝরের কানে বারবার অনুর বলা কথাগুলো বাজছে। বিধবা? অনু বিধবা হতে চাই? আমার ভালোবাসা তোমার কাছে এতই অসহ্য লাগছে যে তুমি আমার মৃত্যু কামনা করছো? আসলে আসছি, আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুক। আর কখনো আসবো না তোমার সামনে। ভালো থেকো তুমি, আর তোমার ইচ্ছা যেন পূর্ণ গল্পটির হয় এটাই পরবর্তী আমি অংশ চাইবো। আছে ভয়েস অফ নিতু চ্যানেলে। আপনাদের সুবিধার্থে আমি ভয়েস অফ নিতু চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে আপনারা গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন সবাই।